তো আমরা অলরেডি যে আলোচনা করেছি পশ্চিমবঙ্গের ভূগোলের, আমরা কিন্তু অনেক কিছু জিনিস ডিসকাশন অলরেডি করে নিয়েছি। পশ্চিমবঙ্গের ভূগোলের মধ্যে পশ্চিমবঙ্গের অবস্থান, ভূপ্রকৃতি, নদ নদী, জলবায়ু, কৃষি, মৃত্তিকা সব কিন্তু আমরা করে নিয়েছি। ঠিক আছে, এবার আমরা যেটা আলোচনা করব পশ্চিমবঙ্গের শিল্প। তাহলে পশ্চিমবঙ্গের শিল্পের অবস্থা এখন খারাপ, কিন্তু পশ্চিমবঙ্গ কিন্তু প্রথম থেকে মোটামুটি ভালো রকমই শিল্প পশ্চিমবঙ্গে হয়েছে। তো যাই হোক, বিভিন্ন সময়ে আমাদের বিভিন্ন সরকার এসে শিল্পের 12টা বাজিয়েছে। তো সেটা তো আমরা প্রত্যেকেই জানি। সেটা মানে শুরুটা করেছিল আমাদের জ্যোতিবাবু। ঠিক আছে, তো যাই হোক, তারপর বুদ্ধদেব বাবু কিছুটা ঠিক করার চেষ্টা করেছে। আর দিদি তো আমাদের কি করেছে সেটা নতুন করে বলার কিছু নেই। তবুও তার মাঝখানে আমাদের পশ্চিমবঙ্গের শিল্প কিন্তু যথেষ্ট একটা ভালো অবদান আমাদের মানে ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে রেখেছে। তো আমাদের জানতে হবে যে পশ্চিমবঙ্গে কোন কোন ধরনের শিল্প রয়েছে। ঠিক আছে, কোন কোন ধরনের শিল্প রয়েছে। আহ আচ্ছা, এক সেকেন্ড, হ্যাঁ। কোন কোন ধরনের শিল্প রয়েছে, আর সেই সেই শিল্পগুলো কিভাবে আমাদের প্রভাব বিস্তার করেছে, আর সেই অনুযায়ী কতটা আমাদের ডেভেলপড হয়েছে, সেগুলো আমরা আলোচনা করব। তাহলে স্বাধীনতার আগে ব্রিটিশদের মানে উদ্যোগে পশ্চিমবঙ্গের স্থান কিন্তু শীর্ষ ছিল। তার কারণ মানে ব্রিটিশরা যখন ভারতে আসে তখন কিন্তু বাংলা ছিল তাদের কি রাজধানী। কেন? কারণ বাংলা সবচেয়ে বড় ব্যবসা। এবং এটা আমাদের সবসময় আজকের দিনে ব্যবসায়ী বলতে আমরা গুজরাটিদের বলি, কিন্তু অ্যাকচুয়ালি ব্যবসা শিখিয়েছিল ভারতীয়দেরকে, সেটা কিন্তু বাঙালি। বাঙালিরা কিন্তু ব্যবসার জন্যই ফেমাস ছিল। তাহলে বাঙালি ব্যবসা ভুলে গেল কিভাবে? সেটা ব্রিটিশদের জন্য। ব্রিটিশরা ভারতে এলো, বাঙালিদেরকে বানিয়ে দিল যে তোমরা যতক্ষণ শিক্ষিত চাকুরিজীবী যাতে হও, যেটাকে বলে মধ্যবিত্ত শিক্ষিত চাকুরিজীবী। সেখান থেকেই কি করলো, বাঙালের মানে বাংলার ব্যবসাটাকে নষ্ট করলো, কুটির শিল্প থেকে সবকিছু নষ্ট করলো। এবং তাদেরকে বললো তোমরা আমাদের জন্য কাজ করো, তাহলে তোমাদের কোনো কিছু চিন্তা নেই। সেখান থেকেই আমাদের আজকের দিনের মানসিকতা হয়ে গেছে যে আমাদের একটা চাকরি পেতে হবে, সরকারি চাকরি পেলে তাহলে আমাদের জীবন শুধরে যাবে। তাহলে এই মানসিকতা কিন্তু কোনোদিনই বাঙালির ছিল না। তাহলে এই মানসিকতা ব্রিটিশরা আমাদেরকে ঢুকিয়ে দিয়েছিল। আর সেই ব্রিটিশদের মানসিকতাই আমরা কিন্তু এখনো বহন করে চলছি। আজকের দিনে কেউ যদি বলে আমি ব্যবসা করব, বাবা মা পিটবে, মারবে। ও কি রে, ব্যবসা কি করবি? চাকরি কর। জীবনে চাকরি না করলে জীবনে স্ট্যান্ড করতে পারবি না। বাস্তব কথা, এটাই বলা। কিন্তু এটা তো অ্যাকচুয়াল নয়। কারণ মানে আমরা যদি একটু ভালো করে আলোচনা করি, চাকরি বা যে কোনো জিনিস শিল্প ছাড়া কিন্তু কোনো কিছু চাকরি বা ব্যবসা হতে পারে না। যেমন একটা উদাহরণ দিচ্ছি, সাপোজ ধরো বুঝবে যে শিল্পটা কতটা বড় গুরুত্বপূর্ণ। সাপোজ বলবে স্যার আমার স্যার শিল্পের দরকার নেই, আমি স্যার চাকরি করব, সরকারি চাকরি। তাহলে প্রথমেই প্রশ্নটা আসবে যে সরকার বা গভর্নমেন্ট কি কাজ করে, সরকার কেন আছে? বলো তো, সরকার কেন আছে, কিসের জন্য সরকার আছে, গভর্নমেন্ট কেন তৈরি করা হয়? কি মনে হয় বলো? সরকারের কাজটা কি? বলো প্রিয়াঙ্কা, বলো। রাজ্য পরিচালনা করে। রাজ্য পরিচালনা করে। আর রাজ্য পরিচালনা রাজ্যের বলতে? রাজ্যের শাসনকর্তা মানে শাসনভার, তারপর প্রতিরক্ষা দেওয়া অন্যান্য আম, বিষয় থেকে আর কি আচ্ছা, সবকিছুই শাসন। আর কি। হ্যাঁ, শাসন করা, প্রতিরক্ষা করা, এই সবের জন্য কি দরকার? যে কোনো কাজের জন্য কি দরকার? একটা শৃঙ্খলা, একটা নিয়ম দরকার। আর মোদ্দা কথা, একজন টাকা দরকার। ঠিক আছে, কি দরকার? টাকা দরকার। নাহলে কি করে হবে? তুমি শাসন করো, ডিফেন্স করো, যাই করো, হেনা করো, মাথা করো, যাই করো, কি দরকার? টাকার দরকার। তাই তো, টাকা স্যার ছাড়া তো ওটাই কিছু। তো সব, টাকা ছাড়া কিচ্ছু হ্যাঁ, হয় না স্যার, এবার টাকাটাই জীবনের সব। এবার এবার সরকার টাকাটা পায় কোথা থেকে? সরকার যেই টাকাটা শাসন করবে বা আমরা যা যে করবে। ট্যাক্স দিই সেই ট্যাক্স থেকে ভেরি পাই। গুড, ট্যাক্স থেকে পায়। ট্যাক্সটা কি মানে ট্যাক্স কোথা থেকে নেয়? সরকার অ্যাকচুয়াল যে ট্যাক্সটা নেয়, সরকার যদি 100 টাকা ট্যাক্স নেয়, ট্যাক্সটা কোথা থেকে পায়? ট্যাক্স তো অনেক কিছুতে দিই, একটা হচ্ছে জিনিসপত্র যখন কিনি তখন ওটা তো, ট্যাক্স দিই, তারপর আমরা বাড়ির জন্য ট্যাক্স দিই, আচ্ছা জল ছেড়ে যে দাও, কানেকশন আসে তার ছেড়ে দাও, জন্য ছেড়ে দাও, ট্যাক্স দিই। ছেড়ে দাও, আইডিয়া নেই, বুঝিয়ে দিচ্ছি। অ্যাকচুয়াল যে ট্যাক্সটা সরকার পায়, যদি 100 টাকা সরকার ট্যাক্স পায়, তার মধ্যে ম্যাক্সিমাম 80% ট্যাক্স সরকার ইন্ডাস্ট্রি থেকে পায়। অর্থাৎ সরকারকে তৈরি করা হয় বিভিন্ন রাজ্যে বা দেশে সরকারকে ইন্ডাস্ট্রিকে কন্ট্রোল করার জন্য, শিল্পকে নিয়ন্ত্রণ করার জন্য। মানে শিল্প থেকে ট্যাক্স নেওয়ার জন্যই কিন্তু সরকার আছে। অর্থাৎ কোনো রাজ্যে যদি শিল্প না থাকে, সেই রাজ্যে কিন্তু সরকারের কোনো কাজ নেই। কারণ যদি ইন্ডাস্ট্রি না থাকে কোনো রাজ্যে, পশ্চিমবঙ্গের অবস্থা তো এই এই কারণেই অবস্থা দেখতে পাচ্ছ
যে যেহেতু ইন্ডাস্ট্রি না থাকলে সরকার তাকে কন্ট্রোল করার জন্য ট্যাক্স নিতে পারবে না। ট্যাক্স না নিলে কিন্তু কোনো সরকার চলবে না। আজকে মমতা ব্যানার্জি সরকারের অবস্থা এরকম কেন? তার কারণ কোনো ইন্ডাস্ট্রি নেই বলে যে টাকাগুলো বাইরে থেকে লোকে নিয়ে আসছে, পরিযায়ী শ্রমিকরা বাইরে থেকে কাজ করে আনছে, তাদের উপরেই ট্যাক্স বসিয়ে সরকার এরকমের অনুদান দিচ্ছে। অর্থাৎ যেকোনো সরকার করতে গেলে সরকারের কাজটাই এটা হচ্ছে শিল্পকে কন্ট্রোল করা বা শিল্পকে পরিচালনা করা, রেগুলেশন করা এবং সেখান থেকে ট্যাক্স নেওয়া। অর্থাৎ যদি কোনো জায়গায় শিল্প না থাকে সরকার কিন্তু থাকবে না। অর্থাৎ কোনো জায়গায় তুমি যদি বলছো গভর্নমেন্ট জব, এই যে সরকারের যে গভর্নমেন্ট জব, গভর্নমেন্ট কি কাজ করে? সরকার যে গভর্নমেন্ট জব হয় সেটা অ্যাকচুয়ালি কি কাজ করে? কাজ এটাই, ট্যাক্স কালেক্ট করা। সবই কিন্তু ওই জন্য আগে থেকে যারা হতো দেখবে ডিএম বলো, এখনো ডিএম কে কি বলা হয়? কালেক্টর বলা হয়। কেন? এদেরকে বানানোই হয়েছিল ট্যাক্স কালেক্ট করার জন্য। যতক্ষণ না রেভিনিউ কালেক্ট হবে কিছু হবে না। এই শাসন ব্যবস্থা করো আর যাই করো। এই যে এত বড় ভোট হলো কিসের জন্য হলো? টাকা যদি না থাকে শাসন হবে? এই টাকাগুলো কোথা থেকে আসছে? যত শিল্পপতি রয়েছে তাদের কাছ থেকে ট্যাক্স নিয়ে আসে। কোনো আইডিয়া আছে টাটা, বিড়লা, আম্বানি কত টাকা ট্যাক্স দেয়? কোনো আইডিয়াই নেই। এই শাহরুখ খান থেকে শুরু করে কত টাকা ইন্ডাস্ট্রিদের কাছ থেকে ট্যাক্স নেয়। শিল্প না থাকলে কিছু হবে না। এই কারণে শিল্প যেকোনো জায়গার ক্ষেত্রে সবথেকে গুরুত্বপূর্ণ। অর্থাৎ শিল্প যদি না থাকে সরকারি চাকরিও থাকবে না। এটাই বাস্তব কথা। পশ্চিমবঙ্গের সরকারি চাকরির অবস্থা খারাপের সবচেয়ে বড় কারণ পশ্চিমবঙ্গে শিল্প নেই। পশ্চিমবঙ্গে যত শিল্প হবে তত সরকারি চাকরি হবে। এটা বুঝতে হবে। কারণ এই শিল্পকে ম্যানেজ করার জন্য মানে সরকারের লোক দরকার, আর সেই লোকের জন্য সরকার জব তৈরি করবে। এটা বাস্তব কথা। ঠিক আছে? সেই কারণে একটা রাজ্য বা একটা দেশকে চালনা করার জন্য প্রয়োজন আমাদের শিল্প। তাহলে সেই কারণে পশ্চিমবঙ্গ কিন্তু প্রথম থেকে শিল্পের শীর্ষস্থান ছিল। এরপর ওই ব্রিটিশরা কি করলো? ওই ইংরেজি শিক্ষার মাধ্যমে আমাদেরকে শিক্ষিত কেরানি বানিয়ে আমাদের মানসিকতাকে ফুটিয়ে দিল যে চাকরি করতে হবে, সরকারি চাকরি, না হলে জীবন ব্যর্থ। ব্যবসা থেকে চলে গেল, ফলে পশ্চিমবঙ্গের লোকেরা বাঙালি ব্যবসা বিমুখ হয়ে গেল। ঠিক আছে? বাস্তব কথা। এরপর যখন স্বাধীনতা লাভ করলো তখন বিভিন্ন পঞ্চবার্ষিকী পরিকল্পনা হলো, বিভিন্ন 5 ইয়ার প্ল্যানিং হতো। সেটা হয়তো তোমরা এখনো পড়োনি, সেটা পড়লে আমরা আস্তে আস্তে জানতে পারবো যে ভারত স্বাধীন হওয়ার পর থেকে 1951 সাল থেকে বিভিন্ন পঞ্চবার্ষিকী পরিকল্পনা হয়েছে। মানে 1951 থেকে 1956 প্রথম পঞ্চবার্ষিকী, তারপর আবার 1956 থেকে 1961 এরকম দ্বিতীয় পঞ্চবার্ষিকী, এরকম পরপর পঞ্চবার্ষিকী পরিকল্পনা হয়েছে। এখন বর্তমানে কিন্তু এগুলো কংগ্রেস সরকার করে এসেছে, কিন্তু বর্তমানে বিজেপি সরকার আসার পরে 2015 থেকে আর এই পঞ্চবার্ষিকী পরিকল্পনা এখন আর হয় না। এখন কি হয়? সরকার প্ল্যান করে, সেই অনুযায়ী কাজ করে, যার জন্য গঠন করা হয়েছে নীতি আয়োগ। ঠিক আছে? আমরা পড়বো এটা সম্পর্কে। নীতি আয়োগ করা হয়েছে যারা এইসব পরিকল্পনা করবে কিভাবে আমাদের সরকার ডেভেলপমেন্ট করবে। ঠিক আছে? ফলে এই বিভিন্ন পঞ্চবার্ষিকী পরিকল্পনার মাধ্যমে পশ্চিমবঙ্গ বলো, ভারতে বলো, বিভিন্ন ভারী এবং মূল শিল্প গড়ে ওঠে। এই পঞ্চবার্ষিকী পরিকল্পনার মাধ্যমে কৃষিরও উন্নতি হয়, শিল্পেরও উন্নতি হয়, কমিউনিকেশনেরও উন্নতি হয়, সমস্ত কিছুর উন্নতি হয়। ঠিক আছে? তো 2023-24 সালের তথ্য অনুযায়ী পশ্চিমবঙ্গে, কারণ এরপরে তথ্য আমাদের কাছে এখন নেই, ইন্টারনেটেও পাবে না, যে পশ্চিমবঙ্গ ভারতের জিডিপিতে অবদান 17.82% হয়েছে। যে পশ্চিমবঙ্গের উৎপাদন খাতের জিডিপি, যে প্রোডাকশন, যে যত পশ্চিমবঙ্গতে একটা জিডিপি রয়েছে, মানে যত টাকা পশ্চিমবঙ্গ জেনারেট করে বিভিন্ন ক্ষেত্র থেকে জেনারেট করে, এই যে সরকারি চাকরি থেকে জেনারেট করে, ব্যবসা থেকে জেনারেট করে, তারপরে ইনফরমেশন টেকনোলজি আইটি সেক্টর থেকে জেনারেট করে, বিভিন্ন খাত থেকে সরকার কি করে টাকা জেনারেট করে। সেরকম তার মধ্যে উৎপাদন খাত থেকে যেটা জেনারেট করে, মানে যে টাকাটা তৈরি করে, সেটা প্রায় 17.82%, মানে 17%। মানে সরকার যে পশ্চিমবঙ্গ থেকে যত টাকা জেনারেট হয়, তৈরি হয়, সাপোজ ধরো পশ্চিমবঙ্গ 100 টাকা তৈরি করেছে, 100 টাকা তৈরি করেছে মানে 100 টাকা ব্যবসা করেছে, সে 100 টাকার মধ্যে হয়তো 30 টাকা কৃষি থেকে তৈরি হয়েছে, কৃষি থেকে জেনারেট হয়েছে। 40 টাকা তোমার ধরো হচ্ছে তোমার ওই ইনফরমেশন মানে সফটওয়্যার থেকে তৈরি হয়েছে, সফটওয়্যার বিভিন্ন কাজ থেকে। 10 টাকা ধরো আবার তোমার কোনো মানে বিভিন্ন তোমার ধরো ওই বিজনেস থেকে তৈরি হয়েছে, সেরকম সেরকম 17.82% আমাদের উৎপাদন বা প্রোডাকশন থেকে তৈরি হয়েছে। ঠিক আছে? তো কুটির শিল্প থেকে শুরু করে বর্তমানে বিভিন্ন আধুনিক শিল্প তৈরি হয়েছে। শ্রম শিল্প থেকে শুরু করে আধুনিক যন্ত্র শিল্প, বহু ধরনের শিল্প পশ্চিমবঙ্গে কিন্তু বর্তমানে গড়ে উঠেছে। তো বর্তমানে
এবার সব শিল্পের মধ্যে যে বেস শিল্প মানে যেটার উপর ভিত্তি করে শিল্পগুলো গড়ে ওঠে, তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে ক্ষুদ্র এবং মাঝারি শিল্প। ঠিক আছে? দেখো বৃহৎ শিল্প কিন্তু রয়েছে, কিন্তু যত দেখবে বৃহৎ শিল্প রয়েছে সেগুলো কিন্তু কোনো না কোনো জায়গায় তাদের হেডকোয়ার্টার রয়েছে। মানে আজকের দিনে যদি আমরা বড় শিল্প বলি তাহলে রিলায়েন্স, কিন্তু রিলায়েন্স তো আর এখানের নয়। রিলায়েন্স হচ্ছে তোমার গুজরাটের, মানে তোমাদের হচ্ছে আম্বানি, ঠিক আছে, সরি আম্বানি না, হ্যাঁ রিলায়েন্স আম্বানি। তো তারা সেখান থেকে, সেগুলো বৃহৎ শিল্প, সেগুলো তাদের যে প্রফিট তারা কিন্তু যেখানে খুশি সেখানে রেগুলেট করতে পারে, কিন্তু অ্যাকচুয়াল ডেভেলপমেন্ট কোনো রাজ্যের সেটা কিন্তু সেই রাজ্যের ক্ষুদ্র কুটির শিল্প, তার উপর সেগুলোকে বলে এমএসএমই, মিডিয়াম স্মল ইন্ডিয়ান এন্টারপ্রাইজ। এরকম প্রায় 3 লক্ষ বেশি ক্ষুদ্র এবং মাঝারি শিল্প রয়েছে। এগুলো কি হয়, এগুলো বিভিন্ন পশ্চিমবঙ্গের যে শিল্পগুলো হয়, কেউ হয়তো চানাচুর দোকান, চানাচুর ফ্যাক্টরি রয়েছে, তারপর ধরো পশ্চিমবঙ্গের বিভিন্ন যে শিল্প রয়েছে যেগুলো পশ্চিমবঙ্গের বাঙালিদের বিভিন্ন ধরনের শিল্প, তাহলে বড় হয়তো সে বিরিয়ানি, দাদা বৌদি বিরিয়ানি, ঠিক আছে, সেগুলো তো পশ্চিমবঙ্গেই রয়েছে। তাহলে এই রকম যে শিল্প, এরকম রেজিস্ট্রেটেড শিল্প বর্তমানে প্রায় 3 লক্ষেরও বেশি। আর এগুলোই কিন্তু অ্যাকচুয়াল টাকাটা পশ্চিমবঙ্গে থাকে, বড় শিল্পের টাকা কিন্তু পশ্চিমবঙ্গে থাকে না। ঠিক আছে, সেই কারণে আমাদের এমএসএমই বা ক্ষুদ্র এবং মাঝারি শিল্পকে বেশি উন্নতি করার চেষ্টা করা হয়ে থাকে। ঠিক আছে, ইতিহাসে মানে আমাদের অর্থনীতির ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ সময় ছিল ভারতের ক্ষেত্রে 1991 সালে। তাহলে 1991 সালে কি হয়েছিল, ভারতের অর্থনীতির উদারীকরণ হয়েছিল। উদারীকরণ মানে আগে কি হতো অর্থনীতিতে, যে কেউ এসে মানে শুধুমাত্র সরকার কি করতো, ব্যবসা করতে পারতো। ইন্দিরা গান্ধী কি করেছিল, সবকিছু ন্যাশনালাইজ করেছিল, যা হবে সব সরকারের। এতে সমস্যা কি হলো, যখনই তুমি একটা সরকারি কোনো জিনিস হবে, মানুষের কি হবে, কাজ করার কোনো রকমের মানসিকতা থাকবে না। সাপোজ ধরো তোমাকে আমি একটা সরকারি চাকরি দিলাম, তো তোমার মানসিকতা কি হবে, ও আসি যাই পয়সা পাই, কাজ না করলেও স্যালারি পাই। স্বাভাবিক কথা, তোমার মনে হবে যে সরকারি চাকরি তো করলে আমি স্যালারি তো পেয়ে যাব, কাজ করি না করি পেয়ে যাব। ফলে কি হবে, কাজ তো তোমার হবে না, ফলে যে আউটপুটটা সেটা তো তুমি কাজ করতে পারবে না। ফলে তুমি যদি কাজ না করো, আউটপুট হবে না, তুমি স্যালারি পেয়ে যাবে কিন্তু অর্থনীতি ক্ষতিগ্রস্ত হবে। এই কারণে কি হয়েছিল, 1991 সালে ভারতের অর্থনীতি একদম তলানিতে গিয়ে ঠেকেছিল। সেই কারণে কি হয়, অর্থনীতির উদারীকরণ করা হয়, মানে বিভিন্ন প্রাইভেট যে কোম্পানিগুলো রয়েছে তাদেরকে ভারতে আসার অনুমতি দেওয়া হয়। ফলে এখান থেকেই বড় বড় কোম্পানি তৈরি হয়েছিল। সেটাকে আমরা অর্থনৈতিক উদারীকরণ বলি, যেটা নরসিম্হা রাওয়ের সময় হয়েছিল। অর্থাৎ প্রাইভেটাইজেশন কিন্তু কংগ্রেস শুরু করেছিল, আর আজকের দিনে কংগ্রেস মোদিজিকেই গালাগালি করছে প্রাইভেটাইজেশনের জন্য, কিন্তু তারাই এটা শুরু করেছিল। ঠিক আছে, তো যাই হোক, এর ফলে কি পশ্চিমবঙ্গের শিল্পের ব্যাপক উন্নতি হয়। এবার 1991 সালে যখনই এই যে অর্থনৈতিক উদারীকরণ করা হলো, প্রচুর পরিমাণে বিদেশি পুঁজি প্রবেশ করতে শুরু করলো। যখনই প্রাইভেট কোম্পানিতে তুমি ভারতে বলবে, তাহলে কি হবে, যেরকম ভাবে রিলায়েন্স বলো, এ বলো, সবাই আসবে, সেরকম ভাবে বিদেশি কোম্পানিরা আসবে। এই যে এইচডিএফসি ব্যাংক, তারপর তোমার হচ্ছে তোমাদের ধরো হচ্ছে বিভিন্ন হচ্ছে যে ব্যাংক থেকে শুরু করে, তারপরে ধরো আমাদের হচ্ছে এই যে জুতো, যে বিএমডাব্লিউ গাড়ি, ফার্স্ট ট্র্যাক জুতো, এগুলো তো সব ইন্ডিয়ান কোনো কোম্পানি নয়, এগুলো সব বিদেশি কোম্পানি। তাহলে বিদেশি কোম্পানিটা কি করছে, এখানে বিনিয়োগ করছে টেসলার গাড়ি। এখন দেখবে টেসলার ফার্ম, উত্তরপ্রদেশে ফার্ম শুরু হয়েছে, টেসলার গাড়ি হচ্ছে। কয়েক বছর পরে টেসলার গাড়ি মার্কেটে চলে আসবে, বাজারে চলে আসবে। তাহলে কি হবে, এই এলন মাস্ক যখন বিদেশি পুঁজি এখানে বিনিয়োগ করছে, তাহলে পশ্চিমবঙ্গে কি হবে, প্রচুর পরিমাণে টাকা জেনারেট হবে, কর্মসংস্থান হবে। তাহলে এই জন্য 1991 এর পর থেকে আমাদের অর্থনীতি ব্যাপকভাবে বাড়া শুরু করেছে, পশ্চিমবঙ্গের সাথে সাথে সারা ভারত। আমার মধ্যে পশ্চিমবঙ্গের অবস্থা খুব খারাপ সব দিক থেকে। আমাদের ওখানে তোমার ব্যাঙ্গালোর থেকে শুরু করে গুজরাট সব জায়গায় ভালো। তো আশা করা যায় পশ্চিমবঙ্গের উন্নতি হবে, বিজেপি সরকার যেহেতু এসেছে, কারণ এবার সবাই ঘুরে আসতে পারে। তো যাই হোক, এরপর বিভিন্ন পঞ্চবার্ষিকী পরিকল্পনায় বিভিন্ন ধরনের নতুন শিল্প তৈরি করা হয়েছিল এবং কিছু শিল্পাঞ্চল স্থাপন করা হয়েছিল। এই যে নতুন শিল্পাঞ্চল, শিল্পাঞ্চল ব্যাপারটা কি, দেখো শিল্পাঞ্চল কথাটার মানে হচ্ছে যে একাধিক শিল্প যেই জায়গায় গঠিত হয় সেটাকে শিল্পাঞ্চল বলা হয়। মানে সাপোজ ধরো আমি একটা এলাকা করলাম, সাপোজ ধরো হলদিয়া, যারা হলদিয়া সম্পর্কে জানো, হলদিয়া একটা শিল্পাঞ্চলের মধ্যে পড়ে। হুগলি শিল্পাঞ্চল রয়েছে, হলদিয়া শিল্পাঞ্চল রয়েছে। তো হলদিয়া শিল্পাঞ্চলে কি হয়েছে, বিভিন্ন শিল্প রয়েছে। এদিকে পেট্রোকেমিক্যাল শিল্প রয়েছে, এদিকে অটোমোবাইল শিল্প রয়েছে, এদিকে তোমার হচ্ছে রং কারখানা রয়েছে, এদিকে তোমার এই কারখানা, মোটর গাড়ি মানে সিপিয়ার্স থেকে শুরু করে অনেক রকম শিল্প যখন একসাথে থাকে সেটাকে শিল্পাঞ্চল বলা হয়। এতে লাভ কি হয়, একটা জায়গা থেকে প্রোডাক্টের জিনিস আরেকটা জায়গায় বিক্রি হয় এবং এখানকার যেসব লোকেরা থাকে তারা সহজে একটা জিনিস কিনে। সাপোজ ধরো একটা জায়গায়
বাটা কোম্পানি জুতো বানাচ্ছে, আবার একটা জায়গায় কেএফসি খাবার বানাচ্ছে, আবার একটা ধরো ধরো বিএমডব্লিউ গাড়ি বানাচ্ছে। এই জায়গার মধ্যে হচ্ছে। ফলে কি হলো, এবার এখানে যারা চাকরি করছে সে বাটা কোম্পানির জুতো পরছে, কেএফসি তে খাবার খাচ্ছে, বিএমডব্লিউ গাড়িতে চড়ছে। ফলে কি হচ্ছে, তিনটে ব্যবসায়ী হচ্ছে। এখানকার লোকেরা এখানে ইনকাম করছে, সব যখন এখানে পেয়ে যাচ্ছে, সব এখানেই, তাহলে সমস্ত ইন্ডাস্ট্রি গ্রো করছে। এটাকে শিল্পাঞ্চল বলে। যেমন কলকাতায় শিল্পাঞ্চল রয়েছে, হুগলি শিল্পাঞ্চল রয়েছে, হাওড়া শিল্পাঞ্চল রয়েছে। শিল্পাঞ্চল গঠন করলে সেই জায়গা থেকে ভালো সরকার রেভিনিউ তৈরি করে। এবার যদি কেউ না কেনে, এই যে এতদিন কি হচ্ছে, সরকার যদি কোনো কিছু চাকরি না দেয়, সরকার যদি চাকরি না দেয়, তাহলে কি হবে? তাহলে কি হবে, সরকার চাকরি না দিলে বা কোনো ব্যবসা না থাকলে কি হবে, লোকের পারচেজিং পাওয়ার কমে যাবে। তোমার কাছে টাকা নেই, তাহলে তোমার কাছে টাকা না থাকলে তুমি কি বিএমডব্লিউ গাড়ি কিনবে না কেএফসি তে খেতে যাবে? সাদামাটা খাবে। ফলে কেএফসির সেল কমবে, বাটা কোম্পানির জুতা কমবে, সবার বিক্রি কমে যাবে, সব ব্যবসা লস করবে। ওই জন্য শিল্পাঞ্চল তৈরি করাটা ভীষণ দরকার। ঠিক আছে? তো এরকম স্বাধীনতার পরে বিভিন্ন সরকারি উদ্যোগে বিভিন্ন শিল্প গড়ে উঠেছিল। তার মধ্যে লৌহ ইস্পাত শিল্প গড়ে উঠেছিল। সেটা বেসিক্যালি আমাদের গড়ে উঠেছিল দুর্গাপুরকে কেন্দ্র করে। দুর্গাপুরে লৌহ ইস্পাত শিল্প গড়ে উঠেছিল, পড়বো। তার মধ্যে দুর্গাপুর স্টিল প্ল্যান্ট, ঠিক আছে, খনিজ নির্মাণ শিল্প, দুর্গাপুর রাসায়নিক কারখানা, দুর্গাপুর কেমিক্যাল লিমিটেড তৈরি হয়। চিত্তরঞ্জনে রেল ইঞ্জিন নির্মাণ কারখানা 1947 সালে গঠন করা হয়। রূপনারায়ণপুরে টেলিফোনের তার তৈরির কারখানা তৈরি হয়, যদিও এটা বর্তমানে বন্ধ রয়েছে। হলদিয়ারে তৈল শোধনাগার রয়েছে, সার তৈরির কারখানা রয়েছে, যেগুলো 1975 সালে হলদিয়াকে ডেভেলপ করা হয়েছিল। কল্যাণীতে সুতো তৈরির কারখানা রয়েছে। কল্যাণীকে ডেভেলপ কে করেছিল বলতে পারবে? কল্যাণী শহরের ফাউন্ডার কে জানো? কল্যাণী, যে কল্যাণী তো জানো না? কল্যাণীর নাম শোনোনি? পশ্চিমবঙ্গে কল্যাণী আছে। বিধানচন্দ্র রায় নয়? ভেরি গুড, বিধান চন্দ্র রায়। তিনি কিন্তু কল্যাণী তৈরি করেছিলেন, কল্যাণীর মতো শহর। বিধান চন্দ্র রায়। এটা নিয়ে একটা ব্যাপার আছে। বিধানচন্দ্র রায় একটা হচ্ছে মেয়েকে পছন্দ করতেন, ঠিক আছে। নীলরতন সরকার, ডক্টর, ফেমাস ডক্টর নীলরতন সরকার, নাম শুনেছো? না, শোনোনি? হ্যাঁ, শুনেছি শুনেছি। তার মানে মেয়ের নাম ছিল কল্যাণী, যাকে বিধানচন্দ্র রায় পছন্দ করতেন, ঠিক আছে। কিন্তু বিধানচন্দ্র রায়ের সাথে বিবাহ হয়নি। তো তারপরে বিধানচন্দ্র রায়ের কিন্তু বিবাহ করেননি। তো তারপরে তিনি যখন মুখ্যমন্ত্রী হন, তারপরে তিনি তার ভালোবাসার নামে কল্যাণী শহর প্রতিষ্ঠা করেছিলেন। তাহলে এটাই তো সিম্বল অফ লাভ, নাকি তাজমহল, যে স্ত্রী মরে যাওয়ার পরে তার নিজের মেয়েকে বিয়ে করে, তাজমহল সিম্বল অফ লাভ? নিশ্চয়ই নয়। ঠিক আছে, সেগুলো আমাদের জানতে হবে। এটাকেই সিম্বল অফ লাভ বলা উচিত কল্যাণী শহরকে, তাই না? তো এগুলোই আমাদের ইতিহাস, আমাদের এইভাবে এবার ভালোভাবে পড়তে হবে। এতদিন যে সরকার ছিল পড়তে দেয়নি, ভয়ে বলতে হতো মনে থাকবে একটা, মনে থাকবে রাম, মুখে বলতে হবে আল্লাহ, তাই তো? এখন উল্টো হয়ে গেছে। এখন মনেও যদি আল্লাহ থাকে, বলতে হবে রাম, নাহলে পিটান খাবে। কিছু করার নেই, ঠিক আছে। আচ্ছা, তো যাই হোক, বেসরকারি উদ্যোগে কিছু হয়েছিল, যেমন সাইকেল কারখানা, আসানসোলের সেন র্যালে কোম্পানি সাইকেল কারখানা, উত্তর পাড়ার হিন্দ মোটর মোটর গাড়ি, দুর্গাপুরের সিমেন্ট কারখানা, কোনারক সিমেন্ট, পশ্চিম মেদিনীপুরের শালবনীতে তৈরি হয়েছিল 2014-তে কোনারক সিমেন্ট, শ্যাম স্টিল, আসানসোলে এখনো শ্যাম স্টিল রয়েছে, জিন্দাল ইস্পাত কারখানা এখনো খুব ফেমাস, 2008 সালে জিন্দাল এখন প্রচুর বানায়, শালিমার পেন্টস রং তৈরি করে 1902 সালে হাওড়ায় তৈরি হয়েছিল। তাহলে এরকম প্রচুর সরকারি বেসরকারি শিল্প কিন্তু পশ্চিমবঙ্গে তৈরি হয়েছিল, ঠিক আছে। কিছু নতুন শিল্পাঞ্চল তৈরি হয়েছিল, যেমন স্বাধীনতার আগে পশ্চিমবঙ্গে কিন্তু মাত্র দুটো শিল্পাঞ্চল ছিল, যেটা আমাদের এরা কি বলে, আমাদের ব্রিটিশরা আমাদের ডেভেলপ করেছিল। একটা ছিল কলকাতা শিল্পাঞ্চল, যেহেতু কলকাতাকে কেন্দ্র করে তারা ব্যবসা করতো, এই জন্য ছিল কলকাতা শিল্পাঞ্চল। আর হচ্ছে আসানসোল শিল্পাঞ্চল। এই দুটো শিল্পাঞ্চল কিন্তু স্বাধীনতার আগে এক্সিস্ট করতো, কলকাতা শিল্পাঞ্চল আর আসানসোল। আসানসোল কেন, ওখান থেকে কয়লা উত্তোলন হতো, সেই জন্য আসানসোল রানীগঞ্জ শিল্পাঞ্চল, এই দুটো ব্রিটিশদের দ্বারা বানানো, ঠিক আছে। এটা কিন্তু ব্রিটিশরা এই দুটো বানিয়েছিল, পয়সা রেভিনিউ করতো। এরপরে ভারতে আরো দুটো বড় শিল্পাঞ্চল তৈরি হয়, আর 6টা ছোট শিল্পাঞ্চল তৈরি হয়। যেমন দুটো বড় শিল্পাঞ্চল আজকের দিনে, দুর্গাপুর শিল্পাঞ্চল ভীষণ ফেমাস, এটা কিন্তু ব্রিটিশ মানে ভারতের স্বাধীনতার পরেই হয়। আর হলদিয়া শিল্পাঞ্চল রয়েছে, শিম্পাঞ্চল হয়ে গেছে, শিল্পাঞ্চল হবে, ঠিক আছে। স্পেলিংটা ঠিক করে দেবে। হলদিয়া শিল্পাঞ্চল তৈরি হয়। আর ছোট শিল্পাঞ্চলের মধ্যে শিলিগুড়ি, মেদিনীপুর, খড়গপুর শিল্পাঞ্চল, পুরুলিয়া জেলায় রয়েছে সাঁওতালডিহি, রামকেলানি শিল্পাঞ্চল, রঘুনাথপুর শিল্পাঞ্চল, ডানকুনি শিল্পাঞ্চল রয়েছে। এগুলো ছোট শিল্পাঞ্চল, এখনো বড় হয়নি, কিন্তু আজকের দিনে বিশাল বড় ফেমাস বড় হয়েছে।
দুর্গাপুর শিল্পাঞ্চল আর হলদিয়া শিল্পাঞ্চল। হলদিয়া প্রচন্ড বেশি ডেভেলপড হয়ে গেছে, প্রচুর পলিউটেড। ঠিক আছে, কেউ যদি গিয়ে থাকো দেখতে পারবে হলদিয়া কতটা বেশি পলিউটেড হয়েছে। ঠিক আছে, আমি গিয়েছি বহুবার। মানে মানে এত বেশি পলিউটেড হলদিয়া আছে নতুন করে। তার বড় কারণ হচ্ছে তেল ওয়াটার, মানে যেখানে যে তেল শোধনাগার রয়েছে না, যেখানেই তৈল শোধনাগার থাকবে সে পুরো ফুটে সানলাইট হয়ে যাবে সেখানকার মানে জলবায়ু। ঠিক আছে, এই হচ্ছে আমাদের ব্যাপার। এবার আমরা প্রথমে জানবো যে শিল্পাঞ্চল গড়ে ওঠার জন্য কি কি জিনিস দরকার, কি কি জিনিস না হলে তুমি শিল্পাঞ্চল তৈরি হবে না। সবচেয়ে প্রথমে যেটা দরকার অবশ্যই সেটা হচ্ছে কাঁচামাল। যদি তুমি কাঁচামাল না পাও, তুমি একটা ব্যবসা করবে ভাবলো, তার যদি কাঁচামাল না পাও তাহলে তুমি কি করো? তুমি ভাবছো আমি একটা আহ আলুর চিপসের দোকান করব, তাহলে তুমি যদি আলুই না পাও তাহলে চিপসের দোকান হবে? নিশ্চয়ই হবে না। সেরকম যে শিল্পাঞ্চল তুমি করতে চাও, যে শিল্প তুমি করতে চাও, তা তোমাকে দেখতে হবে কাঁচামাল যেন সাফিসিয়েন্ট পাওয়া যায়। তাহলে সেই জন্য গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে কাঁচামাল। তুমি যদি কাঁচামাল না পাও তাহলে তোমার ব্যবসা দুদিনে বন্ধ হয়ে যাবে, কারণ কাঁচামাল ছাড়া কি করে তুমি করবে? কাঁচামাল হলো সেই দ্রব্য যেই পণ্য থেকে, যে দ্রব্য থেকে শিল্পে পণ্য উৎপাদিত হয়। তাহলে এটা কিন্তু দু ধরনের কাঁচামাল। এটা যে বিশুদ্ধ কাঁচামাল, বিশুদ্ধ কাঁচামাল কাকে বলা হবে? যে কাঁচামালের ভর তা থেকে উৎপাদিত পণ্যের ভরের একই রকম হয়, মানে যেটা যতটা তুমি কাঁচামাল আনলে সেই পরিমাণে তুমি ভরের জিনিস পেয়ে যাবে। যেমন তুলো, যতটা তুমি তুলো করলে ততটারই জিনিস পাবে। পাট, রেশম, পশম, তুমি যতটা মাল আনবে মোটামুটি সেরকম, কিছুটা কমবে, কিন্তু ম্যাক্সিমাম জিনিসটাই তুমি যতটা কাঁচামাল আনলে ততটাই এজ এ প্রোডাক্ট হিসাবে তুমি পাবে, কোনো সমস্যা নেই। সেগুলোকে বলা হবে বিশুদ্ধ কাঁচামাল। আর এই সব ইন্ডাস্ট্রিকে বলা হবে ফুড লুজ কোম্পানি। মানে ফুড লুজ কোম্পানি বলা হচ্ছে বা অস্থাণু শিল্প, কারণ এদের কাঁচামাল আর উৎপাদিত পণ্যের ভর একই হয়ে থাকে, প্লাস কম। কিছু হয় অশুদ্ধ কাঁচামাল, মানে যতটা তুমি মাল আনলে তার থেকে সেটা অনেক কম। যেমন লোহা, তামা, আখ, চা ইত্যাদি। কেন? লোহা কি মাটি খুঁড়লে কি লোহা পায়? নিশ্চয়ই না। আমরা আকরিক পাই, সেখান থেকে লোহা নিষ্কাশন করা হয়। তামা বলো, অ্যালুমিনিয়াম বলো, তারপর যে কোনো ধরনের ধাতব জিনিস বলো, বা তোমার ধরো এই তেল বলো, সেগুলো সব কিন্তু বিশেষ করে আখ, চা। কারণ আখ যতটা আসবে চিনি তো আর অতটা হবে না, চা যতটা আনবে অতটা কিন্তু চা পাওয়া যায় না। সেইগুলোকে বলা হয় স্থাণু শিল্প। ঠিক আছে? কেন? কারণ এগুলোতে কাঁচামালের যে ভর হয় তার থেকে উৎপাদিত পণ্যের ভর কিন্তু অনেক কমে যায়, কারণ অনেক বেশি নষ্ট হয় এখানে। ঠিক আছে, সেই জন্য এগুলোকে অশুদ্ধ কাঁচামাল বলা হয়। তাহলে প্রথমত তোমার প্রয়োজন কাঁচামাল, তুমি কাঁচামাল পেয়ে গেছো, ব্যাস শিল্প করার জন্য প্রথম স্টেপ গেলে। তারপরে সব থেকে গুরুত্বপূর্ণ প্রয়োজনীয় জিনিস সেটা হচ্ছে জল। তাহলে জল ছাড়া কিন্তু কোনো ব্যবসা বা কোনো ইন্ডাস্ট্রি চলবে না। ওই জন্য দেখবে যত বড় বড় শিল্পাঞ্চল সব কোনো না কোনো নদীর ধারে তৈরি হয়েছে। গঙ্গা নদীর তীরে, দামোদর নদীর তীরে, বিশেষ করে গঙ্গা নদীর তীরে প্রচুর শিল্পাঞ্চল রয়েছে। সেই জন্য শিল্প শিল্প স্থাপন করতে গেলে জল কিন্তু তোমার লাগবে, সাফিসিয়েন্ট জল তোমাকে রাখতে হবে। ফলে জল তুমি পেয়ে গেলে, নদীর ধার দেখে একটা শিল্পাঞ্চল বানিয়ে ফেললে, কাঁচামালও পেলে, জল পেলে। এবার কি দরকার? তারপরে গুরুত্বপূর্ণ জিনিস সেটা হচ্ছে শক্তি। তোমার ইলেকট্রিসিটি দরকার, তেল দরকার, কারণ সবসময় সবকিছু তো আর ইলেকট্রিসিটিতে চলবে না, তেলও লাগবে। প্রাকৃতিক গ্যাস দরকার, বিভিন্ন যা করবে। তাহলে সেই সব জিনিস তোমার দরকার। তাহলে যেসব স্থানে বিদ্যুৎ, খনিজ তেল সঠিকভাবে পাবে বা ইম্পোর্ট করতে পারবে সেগুলো দরকার। তাহলে তুমি কাঁচামালও পেয়ে গেলে, জলও পেয়ে গেলে, আর কারেন্ট নেই, তাহলে কি আর হবে? হবে না। তাহলে শক্তি তোমার দরকার, তুমি শক্তিও পেলে। এবার তারপরে যেটা প্রয়োজন সেটা হচ্ছে পরিবহন। তাহলে যে কোনো জিনিস তুমি বানালে, কাঁচামাল পেলে, জল পেলে, শক্তি পেলে, জিনিসপত্র বানিয়েও ফেললে, কিন্তু রাস্তা নেই যে নিয়ে যাবে, বা কাঁচামাল নিয়ে আসার জন্য রাস্তা নেই। তাহলে তোমাকে কি করতে হবে? পরিবহন ব্যবস্থা তোমাকে ভালো করতে হবে। তাহলে শক্তি সম্পদ সঠিক সময়ে যোগান দিতে হবে, কাঁচামাল সঠিক সময় নিয়ে আসা, বা উৎপাদিত পণ্যকে বাজারে পৌঁছে দেওয়ার জন্য পরিবহন ব্যবস্থা দরকার। তার জন্য সড়ক পথ দরকার, রেলপথ দরকার, আকাশপথও দরকার পারে। অর্থাৎ পরিবহন ব্যবস্থা যত উন্নত হবে তত তোমার শিল্প উন্নত হবে। এই জন্য দুর্গম স্থানে সহজে কোনো শিল্প হয় না। ওই জন্য দার্জিলিং বলো বা বিভিন্ন জায়গায় যেখানে পাহাড়ি অঞ্চল সেখানে শিল্প খুব একটা বেশি হয় না। এই জন্য শিল্পর জন্য পরিবহন দরকার। আর আমাদের ধ্রুব রাঠি বাবু, যাকে সে সবাই মনে করে, বেশিরভাগ লোক মনে করে সে কত ভালো বুঝে, সে বলে হাইওয়ের কি দরকার রয়েছে, এত হাইওয়ের আমাদের কি দরকার, এর জায়গায় হসপিটাল বানালে চলবে, হাইওয়ের তো এত দরকার নেই, অলরেডি আমাদের হাইওয়ে আছে। আরে পাগলা, হাইওয়ে যদি প্রোডাকশন না হয়, তাহলে যদি যত পরিবহন ব্যবস্থা হবে তত একটা রাজ্য গ্রো করবে। যেমন সাপোজ তোমরা একটা ভালোভাবে বুঝতে পারবে যে পরিবহন কতটা গুরুত্বপূর্ণ, একটা উদাহরণ দিচ্ছি। তারপরে ধরো পশ্চিমবঙ্গে ফল খাও তোমরা,
আপেল, কমলা লেবু, আঙ্গুর এগুলো খাও। কোথা থেকে আসে এগুলো? কমলা লেবু কোথা থেকে আসে? নাসিক থেকে আসে। আপেল কোথা থেকে আসে? কাশ্মীর, হিমাচল থেকে আসে। তাহলে এখান থেকে আসে কিভাবে? ওখানে আপেল যখন লোড হওয়ার পরে কলকাতায় যে আসে বাই রোড আসে, ট্রাকে করে আসে। এবার এই ট্রাকটা আসতে একটা সময় লাগে। তো সাপোজ সময় লাগে ৩৬ ঘন্টা, সাপোজ ধরো আমি একটা টাইম বললাম। তাহলে ৩৬ ঘন্টা যদি এর মধ্যে যদি রাস্তা খারাপ হয়, এটা সময় লাগবে কত? ধরো ৫০ ঘন্টা সময় লাগলো বা ৬০ ঘন্টা সময় লাগলো। বেশিরভাগ এখানে প্রোডাক্ট তো এখানে পচে যাবে, নষ্ট হয়ে যাবে। তাহলে নষ্ট হয়ে গেলে তুমি এখানে হয়তো ১০০ কেজি আপেল আছে। তাহলে তুমি কি ১০০ কেজি করবে? তার মধ্যে হয়তো ৪০ কেজি তোমার পচে গেল। তাহলে তোমার ৬০ কেজি তোমাকে বিক্রি করতে হবে। তবে সব আবার বিক্রিও হবে না। কিন্তু তোমার যদি এটা ৩৬ ঘন্টায় তুমি যদি পৌঁছে দাও, তাহলে কি হবে? তোমার বেশি জিনিস তুমি বিক্রি করতে পারবে, ফলে তোমার লাভ হবে। তাহলে আরো যদি তুমি ২০ ঘন্টায় পৌঁছে দিতে পারো, আরো এক্সপ্রেসওয়ে হয়, সেটা তুমি আরো বেশি তোমার লস কম হবে। সেই কারণের জন্য আমাদের এক্সপ্রেসওয়ে দরকার রয়েছে। এগুলো একদিনের ব্যাপার না। তাহলে এইগুলো সেই মানে মূর্খ মানুষকে কি বোঝাবে? কেউ বোঝাতে পারবে না। এটাই আমাদের ব্যাপার। এইজন্য সরকার এত কোটি টাকা দিয়েও ব্রিজ তৈরি করে। ব্রিজের এই জন্যই প্রয়োজনীয়তা রয়েছে। কমিউনিকেশন না হলে যেকোনো ইন্ডাস্ট্রি কখনো বাড়তে পারে না। ফলে এই ৪ টে জিনিস ছাড়া কোনো শিল্প গড়ে ওঠা অসম্ভব ব্যাপার। ঠিক আছে? এছাড়াও আরো কিছু জিনিস দরকার, মূলধন দরকার। তোমার যদি টাকা পয়সা না থাকে তুমি ব্যবসা করবে কোথা থেকে? তাহলে মূলধন দরকার। তারপরে এত কিছু কাজ করার জন্য লোক দরকার, শ্রমিক দরকার, সুলভ শ্রমিক দরকার এবং দক্ষ শ্রমিক দরকার। কাজ জানে না তাকে হবে না। আর বাজারের চাহিদা। তুমি এমন জিনিস তৈরি করছো বাজারে যার চাহিদা নেই। তুমি আজকের দিনে তুমি ভাবছো আমি একটা ব্যবসা করব। কি ব্যবসা করব? যে হাত পাখার ব্যবসা করব। তাহলে হাত পাখার তুমি যদি ব্যবসা করো আজকের দিনে চলবে? চলবে না। কেন চলবে না? কারণ আজকে সেই চাহিদা নেই। তুমি যদি ভাবো একটা ঘড়ি তৈরির কারখানা করবে, তাহলে আজকের দিনে কি আর লোকে ঘড়ি ব্যবহার করে? করে না। কারণ সবাই মোবাইলে ঘড়ি দেখে নিচ্ছে। ফলে তোমাকে দেখতে হবে বাজারের চাহিদা অনুযায়ী। তাহলে যত টাকা ইনভেস্ট করো তোমাকে বাজারের চাহিদা দেখে করতে হবে। তুমি একটা যেখানে দেখবে প্রচুর রেস্টুরেন্ট আছে, তুমি যদি সেখানে একটা রেস্টুরেন্ট খোলো, তো তোমার কি মানে কোম্পানি চলবে বা ব্যবসা চলবে? চলবে না। তাহলে সেই জন্য তোমাকে ভেবেচিন্তে করতে হবে। ডিমান্ড দেখে, মার্কেটের ডিমান্ড দেখে তোমাকে ব্যবসা করতে হবে। তাহলে এগুলো বুঝে তোমাকে ব্যবসায় নামতে হবে। ঠিক আছে? এবার শিল্পকে আমরা কিছু জায়গায় কাঁচামালের ভিত্তিতে আমরা বিভিন্ন শিল্পকে ভাগ করি। কিছু হয় কৃষি ভিত্তিক শিল্প, যেমন যেগুলো এগ্রিকালচার বেসড হয়, যেমন এই চা, কফি, পাট, আখ, তুলো, রাবার এগুলো সব কৃষি ভিত্তিক। কিছু হয় খনিজ সম্পদ ভিত্তিক, যেমন লৌহ ইস্পাত, তামা, অ্যালুমিনিয়াম, পেট্রোলিয়াম, সোনা, রূপা এগুলো সব খনিজ ভিত্তিক। কিছু হয় প্রাণী ভিত্তিক, যেমন রেশম, পশম, চর্ম, মাংস প্যাকেজিং, দুধ এগুলো সব প্রাণী ভিত্তিক হয়। কারণ যেগুলো তোমার হচ্ছে প্রাণী যদি দুধ না দেয়, গরু যদি দুধ না দেয়, দই, আমুল বলো, এরা সব প্রাণী ভিত্তিক হয়, এগ্রিকালচার বেসড, ইন্ডিয়া মানে এনিম্যাল বেসড হয়। কিছু এই উপজাত শিল্পে যে উপজাত দ্রব্য পাই, শিল্প কিছু উপজাত দ্রব্য সেগুলোকে কাঁচামাল হিসেবে ভাবে, যেমন পেট্রো রাসায়ন শিল্প। যেগুলো কি হয়, শিল্প থেকে কিছু যেগুলো এক্সেস বেরিয়ে আছে সেই উপজাত দ্রব্যকে কাঁচামাল হিসেবে ব্যবহার করে শিল্প। যেমন পেট্রো রাসায়ন শিল্প থেকে কি হয়, বেরিয়ে আসে যে ডাইজেস্ট, সেটা থেকে রং উৎপাদন হয়। ঠিক আছে? তো সেই জিনিসগুলো আমাদের উপজাত। ফলে এই জন্য ৪ ধরনের শিল্প আমরা জেনারেলি কাঁচামালের ভিত্তিতে শিল্পকে আমরা ভাগ করতে পারি। এবার একটা জিনিস ভীষণ গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে ফুড পার্ক। ফুড পার্ক জিনিসটা কি? পশ্চিমবঙ্গে ২০২৪ এর ডেটা অনুযায়ী এরকম ১২টা ফুড পার্ক রয়েছে। ফুড পার্ক কথাটার মানে হচ্ছে যে জায়গাতে বিভিন্ন ধরনের তুমি শিল্প পাবে। ঠিক আছে? শুধু খাবার, ফুড পার্ক মানে এটা নয় যে খাবার, এখানে খাওয়ার আছে সেটা, খাওয়ার নয়। ব্যবসা মানে যেখানে অনেক ধরনের ব্যবসা একসাথে তুমি পাবে। বেসিক্যালি এগুলো শিল্পাঞ্চলে এগুলোকে হয়, এগুলোকে ফুড পার্ক বলা হয়। ঠিক আছে? তাহলে উত্তরবঙ্গে এরকম দুটো ফুড পার্ক আছে, একটা হচ্ছে শিলিগুড়ি মালদাতে রয়েছে, দক্ষিণবঙ্গে অনেকগুলো রয়েছে, হাওড়ার সাঁকরাইলে রয়েছে, কাঁদুয়াতে রয়েছে, মুর্শিদাবাদের জঙ্গিপুরে রয়েছে, দক্ষিণ চব্বিশ পরগনার শঙ্করপুরে রয়েছে, চাকগেড়িয়াতে রয়েছে, কাকদ্বীপে রয়েছে, পূর্ব মেদিনীপুরের হলদিয়াতে রয়েছে, সুলতানপুরে রয়েছে, উত্তর চব্বিশ পরগনার নাজোটে রয়েছে, ডানকুনিতে রয়েছে। আর মালদা আর শিলিগুড়ি তো অলরেডি বললাম, তাই এটা সরি এই দুটো এখানে কেটে দিই। এই দুটো এখানে কারণ অলরেডি উত্তরবঙ্গে লিখে দিয়েছিলাম, আবার লেখা হয়ে গেছে। তাহলে এই মোটামুটি ১২টা ফুড পার্ক আমাদের রয়েছে। ঠিক আছে? আচ্ছা, এবার পশ্চিমবঙ্গ কেন এত শিল্পোন্নত হয়েছে? পরিষ্কার কারণ, যেগুলো প্রয়োজন সেই জিনিসগুলো যদি হয় তাহলেই হবে। প্রথম কথা, কাঁচা মাল সহজলভ্য। পশ্চিমবঙ্গে কিছু কিছু কৃষিজ পণ্য সহজেই কাঁচামাল রূপে পাওয়া যায়, যেমন পাট। পাট সহজেই পাওয়া যায়।
সেই জন্য পাট শিল্পের উন্নতি হয়েছে। চা পাওয়া যায়, ইক্ষু পাওয়া যায়, এই জন্য তুঁত পশম শিল্প হয়, এই জন্য এইসব হয়েছে। তার মানে যেই জায়গায় কাঁচামাল ভালো পাওয়া যাবে সেই জায়গায় সেই শিল্প গড়ে উঠবে। শক্তি সহজলভ্য, পশ্চিমবঙ্গে প্রচুর পরিমাণে কয়লা উত্তোলন করা হয়, যেটা হচ্ছে পশ্চিমবঙ্গ কয়লা উত্তোলনে ভারতের ষষ্ঠ স্থান অধিকার করে। ফলে প্রচুর পরিমাণে কয়লা থেকে আমরা তাপবিদ্যুৎ তৈরি করি, যার মধ্যে পশ্চিমবঙ্গের রানীগঞ্জ কয়লা উৎপাদক অঞ্চল সবচেয়ে বড়, যেখান থেকে 98% কয়লাই কিন্তু তাপবিদ্যুতে ব্যবহার করা হয়। যেখান থেকে তাপবিদ্যুৎ কেন্দ্র হয় ব্যান্ডেল, সাঁওতালডিহি, কোলাঘাট, ফারাক্কা, মেজিয়া। ফলে প্রচুর পরিমাণে তাপবিদ্যুৎ, ফলে শক্তি নিয়ে আমাদের কোনো সমস্যা নেই। আমরা ঝাড়খণ্ডকে বিক্রি করি, বাংলাদেশকে বিক্রি করি, ফলে প্রচুরটা আমাদের শক্তি রয়েছে সহজলভ্য। আজকের দিনে আবার সোলার হচ্ছে, ফলে ঘরে ঘরে এই যে বিদ্যুৎ, এখন আর মানে ইলেকট্রিসিটির আর দরকার নেই, ঘরেই নিজে বিদ্যুৎ তৈরি করে নিতে পারছে। ফলে যে ইলেকট্রিসিটি উৎপন্ন হবে সব আমরা বিক্রি করব ঝাড়খণ্ড, বাংলাদেশকে বিক্রি করব, বেশি টাকায় বেচবো, ঠিক আছে। কাঙালুরা কেঁদে যাচ্ছে আমাদের। যাই হোক, কোনো অসুবিধা নেই, না দিলে এখন কেঁদে আমাদের আদানি দিচ্ছে বলে লাইট জ্বলছে, নাহলে হ্যারিকেন নিয়েই থাকতো, ঠিক আছে। পশ্চিমবঙ্গের পরিবহন ব্যবস্থা উন্নত, পার্বত্য অঞ্চল ছাড়া সব জায়গায় পরিবহন হয় না। পশ্চিমবঙ্গে পিডাব্লিউডি রয়েছে, পাবলিক ওয়ার্কস ডিপার্টমেন্ট রয়েছে, যেখানে সমস্ত ধরনের পাবলিকের কাজ করে, রাস্তা বানানো থেকে শুরু করে সড়ক রক্ষণাবেক্ষণ, তারপরে সব কাজ পিডাব্লিউডি করে, পাবলিক ওয়ার্কস ডিপার্টমেন্ট করে। এছাড়া আমাদের রেলপথ রয়েছে, পূর্ব রেলওয়ে রয়েছে, দক্ষিণ পূর্ব রেলওয়ে রয়েছে, জাতীয় সড়ক রয়েছে, রাজ্য সড়ক রয়েছে। ফলে পরিবহন ব্যবস্থা কিন্তু ভীষণ আজকের দিনে গুরুত্বপূর্ণ। এই জন্য এছাড়া আমাদের জলপথে পরিবহন ব্যবস্থাও রয়েছে। তাহলে আমাদের বাংলাদেশ থেকে জিনিসপত্র আসে, তারপরে আমাদের এখান থেকে তোমরা একদম পুরা জাপান, তারপরে হচ্ছে সব জায়গায় আমরা বিশাখাপত্তনম পোর্ট দিয়ে, আমরা হচ্ছে পশ্চিমবঙ্গের হলদিয়া দিয়ে আমরা বহু জায়গাতে জিনিসপত্র নিয়ে যাওয়া আসা করি। ফলে পরিবহন ব্যবস্থা ভালো, উৎপন্ন হয়, চলে যায়। ইলিশ আমাদের আসছে, কোনো সমস্যা নেই। বন্দরের সুবিধা, যে কলকাতা বন্দরকে আমরা বলি পূর্ব ভারতের প্রবেশদ্বার। পশ্চিম মেদিনীপুর জেলায় হলদিয়া বন্দর রয়েছে, হলদিয়াটা এখন খুব এখনো ভালোই চলে, পোর্ট রয়েছে। তো সেই কারণে কি হচ্ছে, এই জায়গাগুলো হলদিয়া শিল্পাঞ্চলকে ত্বরান্বিত করছে। সর্বাধিক জনঘনত্বপূর্ণ রাজ্য হচ্ছে বর্তমানে পশ্চিমবঙ্গ। ফলে শিল্পের উন্নতির জন্য শ্রমিকের যোগানের অভাব নেই, প্রচুর লোক পাওয়া যায়, ঠিক আছে। তো যাই হোক, শিল্প কমে যাচ্ছে বলে পালিয়ে যাচ্ছে। যদি এখানে শিল্প হয়, লোক আর বাইরে যাবে না কাজ করার জন্য, শিল্প নেই বলেই যাচ্ছে, প্রচুর শ্রমিক রয়েছে। গ্রামীণ এখন এলাকার বাজারে সম্প্রসারণ, এখন প্রচুর কি হয়েছে, খাদ্যশস্যের উৎপাদন এখন বেড়েছে। ভূমি সংস্কারের জন্য গ্রামীণ এলাকায় কিন্তু মানুষের ক্রয় ক্ষমতা বেড়েছে। দেখো আজকের দিনে কেউ যদি বলে যে দেখো আগে এখন জিনিসের দাম বেড়ে গেছে, মানুষ কি করে কিনবে, তুমি একটা জিনিস ভেবে দেখো, আগে কটা মানুষের হাতে ফোন ছিল? আজ থেকে 2004-এ চলে যাও, 4-এ যেতে হবে না, 2014-তে চলে যাও। 2014 সালে কটা মানুষের হাতে ফোন ছিল, আর আজকে কটা মানুষের হাতে মোবাইল আছে? পরিষ্কার কথা। তার মানে মানুষের হাতে মোবাইল আছে, তার মানে মানুষের ক্রয় ক্ষমতা বেড়েছে। আগে মানুষ বিরিয়ানি কত খেত, আর আজকে এখন মানুষ বিরিয়ানি কত খায়। আগে মানুষ ঘুরতে যেত, আজকের দিনে বিয়ে দেখো না, কারো যদি আজকের দিনে বিয়ে হয়, এখন বিয়ে মানে গ্র্যান্ড বিয়ে, সে প্রি ওয়েডিং শুট থেকে শুরু করে, সে বিয়ে মানে এলাহি ব্যাপার, ঠিক আছে, কিছু বলার নেই। বিয়ে মানে আজকের দিনে বাবা মানে কোটি কোটি টাকার ব্যবসা, ঠিক আছে। ওয়েডিং, কেউ যদি বিয়ের ব্যবসা করতে চায় করতে পারে, কোনো চাপ নেই, মানে লস হবে না, ঠিক আছে। কারণ মানুষ এখন 4-5 বার বিয়ে করছে, কোনো চাপ নেই, পয়সা প্রচুর আছে। ফলে মানুষের তো ক্রয় ক্ষমতা বেড়েছে, বৃদ্ধি পেয়েছে, সেই জন্যই তো মানুষ হয়েছে। ফলে যখনই ক্রয় ক্ষমতা বাড়বে, গ্রামের লোকেরও ক্রয় ক্ষমতা বেড়েছে, ফলে গ্রামে এখন প্রচুর জিনিস বিক্রি হচ্ছে। ওই জন্য দেখো, এই ধরো হচ্ছে এই জোম্যাটো, ফ্লিপকার্ট থেকে শুরু করে সব জিনিস দেখো, ফ্লিপকার্ট থেকে সবাই দেখো এখন গ্রামের মধ্যেও পৌঁছে গেছে। ফলে গ্রামে বাজার সম্প্রসারণ হয়েছে, ব্যবসা বেড়েছে। জলবায়ুগত, পশ্চিমবঙ্গের জলবায়ু ক্রান্তীয় আর্দ্র প্রকৃতির, যেটা জলবায়ুর জন্য গুরুত্বপূর্ণ। সরকার উন্নয়নের জন্য WBIDC তৈরি করেছে, ওয়েস্ট বেঙ্গল ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট কর্পোরেশন তৈরি করেছে। রাজ্য সরকার WBIDC তৈরি করেছে, ওয়েস্ট বেঙ্গল ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্ট ফাইন্যান্স কর্পোরেশন রয়েছে। মানে তোমার যদি ব্যবসার জন্য টাকার প্রয়োজন হয়, তোমাকে টাকা দেওয়া হবে, ফাইন্যান্স দেওয়া হবে। ফাইন্যান্স মানে ধার দেওয়া হয় বেসিক্যালি, ঠিক আছে। এই হচ্ছে ব্যাপার। এখানে ম্যাপ দেওয়া আছে, দেখো খুব সুন্দরভাবে একটা জাস্ট ব্রডলি একটা বুঝতে পারবো যে পশ্চিমবঙ্গে কোথায় কি কি শিল্প রয়েছে। পাট শিল্প, ওই যে ট্রায়াঙ্গেল যেগুলো রয়েছে, পাট শিল্প। বেসিক্যালি দেখো হুগলি নদীর পাশ ধরে সব পাট শিল্প গুলো রয়েছে। তারপরে দেখো চর্মশিল্প বাটানগরে রয়েছে। এই যে গোল গোল যে কাঠ শিল্প দেখতে পাচ্ছ, এই যে পুরুলিয়া, বাঁকুড়া, খড়গপুর, এইসব জায়গায় কাঠ শিল্প রয়েছে। কাগজ শিল্প রয়েছে, ওই যে দেখো উত্তর 24 পরগনা, টিটাগড়, ওই জায়গায় রয়েছে।
লৌহ ইস্পাত শিল্প দেখো দুর্গাপুর আসানসোলে রয়েছে। রেড কালারের রেশম আছে দেখো মালদা মুর্শিদাবাদে রয়েছে। চা দেখো উত্তর ভারতের, আর কিছু চা পুরুলিয়াতে অযোধ্যা পাহাড়েও কিন্তু কিছু চা উৎপাদন হয়ে থাকে, কিন্তু এখানে ম্যাপে দেওয়া নেই, কারণ পরীক্ষামূলক ভাবে করা হচ্ছে। ফলে ম্যাপ দেখে আমরা মোটামুটি বুঝতে পারছি যে কোথায় কি উৎপাদন হয়ে থাকে। এবার আমরা দেখবো যে কোথায় কি উৎপাদন হয়ে থাকে আমরা ভালোভাবে দেখতে পাবো। ঠিক আছে? আচ্ছা, যতটা বললাম পরিষ্কার বোঝা যাচ্ছে? কোনো অসুবিধা আছে? হ্যাঁ স্যার, বোঝা যাচ্ছে। ওকে। এবার এবার আমি একটা সুন্দর লিস্ট দিয়ে দিয়েছি কোন জেলায় কি কি শিল্প রয়েছে। যেমন পুরুলিয়ার নেতুড়িয়াতে স্টিল ইগনট স্টিল শিল্প রয়েছে, পুরুলিয়াতে স্পঞ্জ, বাঁকুড়াতে গ্যালভানাইজ স্টিলের স্টার, মেজিয়াতে অ্যালয়, বিষ্ণুপুরে মিনি সিমেন্ট, সুতি, সিমলিপালে সব ফুললি লিস্ট দেওয়া আছে। ঠিক আছে? দেখে নেবে, মুখস্থ করা সম্ভব নয় জানি, দেখে রাখবে, বলবে স্যার কি কি পড়তে হবে, কি করে বুঝবো। আমি এমসিকিউ করাচ্ছি, এমসিকিউ করাবো, তাহলে বুঝতে পারবে যে কোন কোশ্চেন গুলো ঘুরে ঘুরে আসছে। যেগুলো দেখবে ঘুরে ঘুরে আসছে, বারবার প্রশ্ন আসছে, সেগুলো মুখস্থ করলেই হবে। যেমন শালবনি, তো একটু আগেই বললাম শালবনি ফেমাস কিসের জন্য? সিমেন্ট কারখানার জন্য। ঠিক আছে? তারপর আমাদের আহ কি বলে, আমাদের হচ্ছে ধরো হচ্ছে মহেশতলা ফেমাস কিসের জন্য? বিস্কুটের জন্য, এটা ফেমাস। বজবজ পেট্রোলিয়াম পাট শিল্পের জন্য বজবজ আমাদের ফেমাস। ঠিক আছে? এগুলো আস্তে আস্তে দেখতে পেয়ে যাবে। দমদম ফেমাস কিসের জন্য? এই যে প্রতিরক্ষা বা ভারী প্রকৌশল বন্দুক নির্মাণের জন্য। ঠিক আছে? এগুলো আস্তে আস্তে ঠিক বুঝতে পেরে যাবে যে কোথায় কি হয়। টিটাগড় ফেমাস পাট শিল্পের জন্য, কামারহাটি, পানিঘাটি, খড়দা, এগুলো যেগুলো সব উত্তর চব্বিশ পরগনার ধার ধরে ধরে ভাটপুর নৈহাটি সব দেখো পাট দ্বারা রয়েছে। যেমন কাঁচরাপাড়া খুব ফেমাস রেলের কোচ তৈরি করা, বৈদ্যুতিক লোকোমোটিভ রেলের কোচ তৈরির জন্য। এগুলো আস্তে আস্তে পড়তে পড়তে দেখবে এমসিকিউ যখন হবে, পড়ার সাথে সাথে বুঝতে পেরে যাবে যে কোথায় কি হয়ে থাকে। ঠিক আছে? সল্টলেকে কোথায়, হুগলিতে কোথায় কি হয়, কোথায় ভদ্রেশ্বরের পাট ফেমাস, ত্রিবেণীর টিস্যু পেপার ভীষণ ফেমাস, কয়েকটা ভীষণ ফেমাস রয়েছে। আস্তে আস্তে পেয়ে যাবে যে কোথায় কি ফেমাস রয়েছে। আর জলপাইগুড়ি তো চায়ের জন্য, উত্তর দিনাজপুর ডালখোলা ফেমাস ভুট্টার জন্য। কয়েকটা পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। আর মোটামুটি আমাদের চণ্ডীপুর, রাতুলিয়া, মির্জাপুর এগুলো রয়েছে। বৈদ্যবাটি, কাঁচ কারখানা হাওড়া, শালিমার জাহাজ মেরামত শিল্প, এরকম কিছু কিছু ফেমাস রয়েছে। ঠিক আছে? নিউ আলুপুর সফটওয়্যার টেকনোলজির জন্য ফেমাস রয়েছে। আস্তে আস্তে এগুলো দেখবে পেয়ে যাবে। ঠিক আছে? পুরো আমি লিস্ট দিয়ে দিয়েছি, সব এখানে দেখবে খুঁজে পেয়ে যাবে আস্তে আস্তে। হুম? কল্যাণী এই যে ভারী প্রকৌশলের জন্য, মালদা রেশম শিল্পের জন্য ফেমাস, আমের জন্য ফেমাস, এটা নতুন করে বলে আমের, মালদার আম ফেমাস। কৃষ্ণনগর মাটির পুতুলের জন্য ফেমাস। ঠিক আছে? এগুলো আমাদের আস্তে আস্তে দেখবে পেয়ে যাবে। শান্তিনিকেতন হস্তশিল্পের জন্য ফেমাস, সুরি আমাদের এই যে রেশমের জন্য ফেমাস, আর ইসলামপুর রয়েছে, রামপুরহাট, এগুলো পাবে। এবার আমাদের ইন্ডাস্ট্রি গুলো সম্পর্কে একটু একটু পড়তে হবে। যেমন প্রথম কথা, চা শিল্প সব থেকে ফেমাস আমাদের চা। পশ্চিমবঙ্গে সবচেয়ে বেশি মুদ্রা, বৈদেশিক মুদ্রা চা থেকেই হয়ে থাকে। মনে রাখবে ইংল্যান্ড, জাপান, এখানে যে ওখানকার যে রাজারা যে চা খায় সেটা কিন্তু পশ্চিমবঙ্গ থেকেই চা যায়। ভাবতে পারো যে ওখানে সব এখানকার চা, দার্জিলিং চা কিন্তু ওখানে যায়। ইংল্যান্ডের রানী দার্জিলিং এর চা খায়, জাপানের রাজা দার্জিলিং এর চা খায়। এই জন্য সবচেয়ে বেশি বৈদ্যুতিক মানে বৈদেশিক মুদ্রা এখান থেকেই কিন্তু জেনারেট হয়ে থাকে, চা থেকে। প্রথম চা উৎপাদনের জন্য আগেই হয়েছিল, কিন্তু প্রথমবার বেন্টিক 1934 সালে একটা টি কমিটি গঠন করেছিল চা চাষকে ডেভেলপ করার জন্য, যে যাতে চা ভালোভাবে তৈরি হয়, এবং ব্রিটিশরাও তো চা খেত। তো যাই হোক, সেই জন্য 1855 সালে প্রথম উত্তরবঙ্গে দার্জিলিং এবং কার্শিয়াং এ চা চাষ শুরু হয়েছিল প্রথম। তারপরে 1962 সালে তরাই অঞ্চলে চায়ের বাগান গড়ে ওঠে। পশ্চিমবঙ্গের চা বাগিচা যেগুলো রয়েছে দুটি জেলায়, দুটি অঞ্চলে বিভক্ত। দার্জিলিং জেলা, সেখানে সর্বশ্রেষ্ঠ দার্জিলিং চা পাওয়া যায়, স্বাদে গন্ধে অতুলনীয় রয়েছে। বেশি উচ্চতায় গেলে কিন্তু আবার বেশি শীতলতা চা চাষের জন্য অনুপযুক্ত, এটা আমি অলরেডি বলেছিলাম। ঠিক আছে? চা আমাদের যে কৃষি যেটা পড়েছিলাম সেখানে পড়েছিলাম। ডুয়ার্স অঞ্চলে জলপাইগুড়ি কোচবিহারেতে সবচেয়ে বেশি চা উৎপন্ন হয়ে থাকে। দার্জিলিং এর চা সবচেয়ে কোয়ালিটি, কিন্তু বেশি পরিমাণে চা ডুয়ার্সে, জলপাইগুড়ি, কোচবিহারে কিন্তু হয়। শীতকালে চা লাগানো হয়, বর্ষার সময় চা তোলা হয়। বেশি বর্ষা হলে আবার চা পাতা তোলার পরিমাণ কমে যায়। সমস্যা কি? চা বাগিচাগুলো পুরানো হয়ে গেছে, এখন ব্যয় প্রচুর, পরিচালনার জন্য অভাব রয়েছে, প্রচুর মজুরি দিতে হয়, চা বাগিচা সম্প্রসারণ করা যায় না, মূলধন অভাব রয়েছে, এগুলো সমস্যা।
তাহলে সবচেয়ে বেশি চা উৎপাদন অসমে হয়ে থাকে, অসমের পরে পশ্চিমবঙ্গ চা উৎপাদনে দ্বিতীয় স্থান অধিকার করে। পড়েছি আমরা 2025-26 অর্থবর্ষে এখনো পর্যন্ত চা চাষের আগে পশ্চিমবঙ্গের প্রায় 41.11 কোটি কেজি চা উৎপাদিত হয়েছে। ঠিক আছে, আমি ডেটাটা দিয়েছি, একদম লেটেস্ট ডেটা দিয়ে দিয়েছি। এগুলো মিলিয়ে পশ্চিমবঙ্গে চা বাগান ডুয়ার্স, তরাই, দার্জিলিং মিলিয়ে এখনো পর্যন্ত 25-26 ইয়ারে 41.11 কোটি কেজি চা উৎপাদন হয়। তার মানে বুঝতে পারছো কত চা উৎপাদন হয় আর লোক চা কত খায়। জানি কিছু চা না হলে তো আমাদের মাথা খারাপ। ঠিক আছে, সন্ধ্যেবেলা চা না, কেউ আছো যে সন্ধ্যেবেলা চা না খেলে একটু মাথা ঝিমঝিম করে? আছো নাকি? হ্যাঁ স্যার, আমি আছি। একদম, চা না খেলে একটু ঠিক মানে পোষায় না। ঠিক আছে, এরকম আছে, কোনো সমস্যা নেই, ভালো ব্যাপার। তো এই জন্য 1953 সালে কেন্দ্রীয় সরকার ভারতের যে ইন্ডিয়া টি বোর্ড তৈরি করেছে, এটা আমাদের কলকাতাতে রয়েছে, কলকাতায় টি বোর্ড দেখবে। ঠিক আছে, তো 1971 সালে টি, এই যে কলকাতায় আমাদের রয়েছে টি ট্রেডিং কর্পোরেশন তৈরি করা রয়েছে। ঠিক আছে, আর এই টি বোর্ডের কাছেই রয়েছে কিন্তু আমাদের ডালহৌসি। ঠিক আছে, আর ডালহৌসিতেই কি রয়েছে? রাইটার্স বিল্ডিং, যেটা আমাদের কিন্তু প্রশাসনিক ভবন হতে চলেছে। নবান্ন প্রশাসনিক ভবন তো নাকি পশ্চিমবঙ্গে? নবান্ন প্রশাসনিক ভবন, তো সে নবান্ন প্রশাসনিক ভবন থেকে এখন কিন্তু চলে যাবে আমাদের প্রশাসনিক ভবন ডালহৌসিতে, রাইটার্স বিল্ডিং এ কিন্তু প্রশাসনিক ভবন শিফট হচ্ছে। সেটা অলরেডি ভোটের সময় বলে দিয়েছে এবং কনফার্ম, এরকম নয় যে শুধু বলে দিয়েছে, কারণ আমি, আমার একজন বন্ধু ওখানে থাকে, কাজ করে, একদম অর্ডারই হয়ে গেছে, যে আগে থেকেই অর্ডার হয়ে গেছে যে ট্রান্সফার হবে, সব রেডি চলছে। একটু দেরি হবে, কয়েকদিন পরেই হবে, কারণ রাইটার্সটা অনেকটা ড্যামেজ হয়ে গেছে, ভেঙে গেছে, সেই কারণে রিপেয়ারিং কাজটা চলছে, কিন্তু এটা ট্রান্সফার হচ্ছে একদম কনফার্ম। ঠিক আছে, ভালো খবর। লৌহ ইস্পাত শিল্প, পশ্চিমবঙ্গে দুটো লৌহ ইস্পাত কেন্দ্র রয়েছে, কুলটি বার্নপুর আর দুর্গাপুরে। তার মধ্যে কুলটি বার্নপুরে রয়েছে ইস্কো কোম্পানি। বার্নপুর কুলটিতে বেসরকারি উদ্যোগে প্রথমে 1972 সালে হয়। এখানে সবকিছু জিনিস পাওয়া যায়, সেই কারণে গড়ে উঠেছে। যেমন রানীগঞ্জ ঝরিয়া থেকে কয়লা পাওয়া যায়, সিংভূম ময়ূরভঞ্জ থেকে লৌহ আকরিক পাওয়া যায়, উড়িষ্যার সুন্দরগঞ্জ জেলা থেকে চুনা পাথর ডলোমাইট পাওয়া যায়, মধ্যপ্রদেশ উড়িষ্যা থেকে ম্যাঙ্গানিজ পাওয়া যায়, দামোদর নদীর জল পাওয়া যায়, বিহার পশ্চিমবঙ্গের সুলভ শ্রমিক পাওয়া যায়, রানীগঞ্জের মাটি ভীষণ ফেমাস, যেটা উপযুক্ত রয়েছে, কলকাতা শিল্পাঞ্চলের বাজার রয়েছে, কলকাতা বন্দর রয়েছে, ফলে রেল, সড়ক, জলপথ সবে পরিবহন ব্যবস্থা রয়েছে। ফলে এত সুবিধা নেওয়ার জন্য এখানে লৌহ ইস্পাত কেন্দ্র গড়ে উঠেছে। এবার এখানে যে ইস্কো যেটা রয়েছে, ইন্ডিয়ান আয়রন অ্যান্ড স্টিল কোম্পানি, সেটা কিভাবে তৈরি হয়েছে তার পিছনে একটা ছোট্ট হিস্ট্রি রয়েছে। হিস্ট্রি বলতে জাস্ট ডেটা হিসেবে মনে রাখতে হবে কিভাবে আজকের দিনের ইস্কো গঠিত হয়। প্রথমে 1874 সালে কুলটিতে একটা কোম্পানি হয়েছিল, বরাকর আয়রন ওয়ার্কস কোম্পানি, প্রাইভেট কোম্পানি ছিল। 1918 সালে হীরাপুরে একটা কোম্পানি হয়, স্টিল কর্পোরেশন অফ বেঙ্গল, প্রাইভেট কোম্পানি। 1937 সালে বার্নপুরে একটা কোম্পানি হয়, ইন্ডিয়া আয়রন অ্যান্ড স্টিল কোম্পানি। তিনটে আলাদা আলাদা কোম্পানি ছিল। 1952 সালে কি হয়, সরকার কি করে, এই তিনটে কোম্পানিকে একসাথে যুক্ত হয়ে যায় এবং আয়রন স্টিল, ইন্ডিয়ান আয়রন অ্যান্ড স্টিল কোম্পানি ইস্কো নামে পরিচিত হয়ে যায়। এবার 1972 সালে ইন্দিরা গান্ধীর সময় কি হয়, এটাকে ভারত সরকার কি করে, পরিচালনভার গ্রহণ করে, মানে জাতীয়করণ করে। সরকার বলে আর তোমাকে কন্ট্রোল করতে হবে না বাবু, এবার আমার। ঠিক আছে, এরকম সরকার করতে পারে। ঠিক আছে, ইন্দিরা গান্ধী এই সময় প্রচুর প্রাইভেট কোম্পানিকে নিজের করে নিয়েছিল। তাহলে এইখান থেকে সরকার এইসব কোম্পানির দায়িত্বভার মানে অ্যাকচুয়ালি দখল করে আর কি। সরকার যদি দখল করে কে কি করবে? 2007 সালে এটাকে সেলের অধিগ্রহণ করে দেয়, সেল গঠন করা হয়েছিল, স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড, সেল। এটা ভারতের হচ্ছে যারা স্টিল তৈরি করে সেগুলোকে রেগুলেট করে, যার হেডকোয়ার্টার কলকাতায় রয়েছে। আর এইভাবে আমাদের ইস্কো তৈরি হয়। কুলটি কারখানাটা আসানসোলে বরাকর নদীর তীরে গঠিত। এখানে কুলটির কারখানায় লোহার পিণ্ড পিগ আয়রন তৈরি হয়, আর বার্নপুরে পিগ আয়রন এবং শোষিত বা সম্পূর্ণ ইস্পাত তৈরি হয়। এরকম নয় যে হঠাৎ করে একটা জায়গায় তৈরি হয়ে যায়। তার মানে কুলটির কারখানা থেকে স্টিল পিগ আয়রন লোহার পিণ্ড তৈরি হয়, সেটা বার্নপুরে আসে, বার্নপুরেও পিগ আয়রন হয় এবং তারপরে এই টোটাল ইস্পাতটা কমপ্লিট করে। ওই জন্য যা প্রোডাক্ট বেরোয় সব কিন্তু বার্নপুর থেকেই বেরোয়। কুলটিতে শুধুমাত্র এই লোহার মানে লোহার পিণ্ডটা তৈরি হয়। ঠিক আছে, এগুলোর উপর ভিত্তি করে, আচ্ছা একটু কথা একটা বলে দিই, তোমরা হয়তো জানো কি জানো না। আচ্ছা, আহ এই যে রড রড রয়েছে, মানে লোহার যে রড রড রয়েছে,
কি মনে হয় কোন কোম্পানির রড ভালো? বাজারে তো অনেক ধরনের কোম্পানির রড আছে। সবাই ধরো টাটা, টিসকন আছে, ঠিক আছে, একটা বড় কোম্পানি আজকের দিনে খুব ফেমাস। জিন্দাল রয়েছে, তারপরে স্যাম স্টিল রয়েছে, ঠিক আছে, তারপর তোমার হচ্ছে ক্যাপ্টেন টিএমটি রয়েছে, এরকম তো অনেক রয়েছে। কোনটা মনে হয় ভালো কোম্পানি বা কোন স্টিলটা ভালো আছে, কি করে বুঝবে? দেখো, এটা বোঝার জন্য কি হয়, যে কোনো রড কি হয় বোঝার জন্য প্রথমে হয় যে ওই রডের মধ্যে কত পার্সেন্ট স্টিল আছে। সব থেকে ভালো যেগুলো হয় সেগুলোকে বলে প্রাইমারি ব্র্যান্ডের রড। তাহলে সেরকম ভারতে দুটো কোম্পানি হয়, একটা হচ্ছে টাটা টিসকন আর জিন্দাল প্যান্থার। এই দুটোই এখনো পর্যন্ত যেটা ভারতে রয়েছে যারা প্রাইমারি ব্র্যান্ডের বানায়। আর বাকি স্যাম, ক্যাপ্টেন এগুলো সব সেকেন্ডারি কোম্পানি বানায়। ফলে যদি কোনো সময় রড বা কিছু করতে হয়, ওই টাটার রড বা জিন্দালের রডই ব্যবহার করাটা ভালো। দাম একটু বেশি হয় কিন্তু কোয়ালিটি ভালো হয়। ঠিক আছে? তারপরে আমাদের কিছু আরো কোম্পানি রয়েছে, দুর্গাপুর হিন্দুস্তান লিমিটেড, এইচএসএল, দুর্গাপুর অ্যালয় স্টিল, এএসপি। স্বাধীনতা লাভের পর যখন তৃতীয় পঞ্চবার্ষিক পরিকল্পনায় হিন্দুস্তান স্টিল লিমিটেডের অধীনে পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার দামোদর নদীর তীরে ব্রিটেনের সহযোগিতায় আমাদের লৌহ ইস্পাত কারখানা গড়ে ওঠে। 1962 সাল থেকে এই কারখানা উৎপাদন শুরু করে দুর্গাপুর অ্যালয় স্টিল প্ল্যান্ট, যেটা এএসএ নামে পরিচিত, একটা সংকর ইস্পাত কারখানা যেটা জার্মান এবং কানাডার সহযোগিতায় গড়ে উঠেছে। তো এখান থেকে এইচএসএল, এএসএ তৈরি, এএসপি তৈরি হয়, ঠিক আছে। এখানে কাছাকাছির মধ্যে ঝাড়খণ্ডের গোয়া রয়েছে, নোয়ামুন্ডি উড়িষ্যার কেওনর, সবাই বলে আকরিক লোহা কাছাকাছি রয়েছে। কাছাকাছির মধ্যে কয়লা খনি রয়েছে, রানীগঞ্জ ঝরিয়ার কয়লা খনি রয়েছে। কাছাকাছির মধ্যে চুনা পাথর ম্যাঙ্গানিজ রয়েছে, দামোদর নদীর জল রয়েছে, কলকাতা বন্দর রয়েছে, সুলভ শ্রমিক রয়েছে। ফলে এরকম শিল্পকেন্দ্র গড়ে উঠেছে। আর এখানেই কিন্তু দুর্গাপুরেই এখানে ইস্পাতের সঙ্গে ক্রোমিয়াম আর নিকেল মিশিয়ে স্টেনলেস স্টিল তৈরি করা হয়, যেটা প্রয়োজন কি, যে লোহায় যে মরিচে পড়ে সে মরিচে রোধ করার জন্য স্টেনলেস স্টিল আজকের দিনে প্রয়োজন। মানে সর্বাধিক যে সংকর ইস্পাত এটা কিন্তু এই দুর্গাপুর কারখানা থেকেই তৈরি হয়। এটা খুব গুরুত্বপূর্ণ ইনফরমেশন। আর এই কারণের জন্য দুর্গাপুরকে ভারতের রুড় অঞ্চল বলা হয়। আমরা শুধু পড়ে নিয়েছি ভারতের রুড় অঞ্চল কাকে বলে, দুর্গাপুরকে কেন বলা হয়, কারণ এখানে সর্বাধিক সংকর ইস্পাত কারখানা তৈরি হয়। আর এটা সবচেয়ে উন্নত প্রজাতির স্টিল, যেটা জার্মানিতে এটা তৈরি হয় বলেই জার্মানিকে দুর্গাপুরকে ভারতের রুড় অঞ্চল বলা, কারণ জার্মানির রুড় অঞ্চলে এরকম উন্নত প্রজাতি উন্নত প্রকারের স্টিল তৈরি। ঠিক আছে, আচ্ছা, তারপরে আমাদের স্যার শঙ্কর ইস্পাত বলতে মানে ওটা কি শঙ্কর কোনো স্টিলের নাম? না, সংকর ইস্পাত বলতে কোনো জিনিসের সংকর মানে দুটো জিনিসকে মেশানো হলো। সাপোজ ধরো আম, তামার সঙ্গে টিন মেশানো হলো, তাহলে সেটা কি হলো, একটা সংকর ধাতু হলো। মানে দুটো জিনিসকে মিশিয়ে দিলে তাকে সংকর বলে। সংকর কথার মানে হচ্ছে মিশ্রণ। ঠিক আছে, সংকর ধাতু মানে মিশ্র ধাতু। ঠিক আছে, এবার বোঝা গেছে সংকর কথাটার হুম, মানে। হুম, হ্যাঁ হ্যাঁ। মানে যেমন লোহার সঙ্গে টিন মেশালে তাহলে সেগুলো তামা, মানে সংকর ধাতু। সংকর ধাতু মানে দুটো ধাতুকে মেশানোকে সংকর বলা হয়। হুম? আচ্ছা, তারপরে আমাদের পাট শিল্প রয়েছে। পাটজাত দ্রব্য পশ্চিমবঙ্গে সব থেকে ভালো। আগে কুটির শিল্পকে হতো প্রথম জর্জ অকল্যান্ড বিশ্বম্বর সেন বলে একজন বাঙালির সহায়তায় হুগলি জেলার রিষড়াতে প্রথম পাটকল স্থাপন করেছিল। 24-25 সাল অনুযায়ী ভারতে প্রায় 119টা পাটকল রয়েছে। বেশিরভাগ পাটকলই কিন্তু হুগলি নদীর দুই তীরে অবস্থিত। বর্তমানে সরকারের আন্ডারে সরকারি পাটকল 6টা রয়েছে। বেশিরভাগ পাটকলই হুগলি নদীর ডান তীরে ত্রিবেণী থেকে কলকাতার মধ্যে, আর বাম তীরে উলবেড়িয়া থেকে কলকাতা পর্যন্ত বিস্তৃত। ম্যাপ আছে যেটা হচ্ছে পৃথিবীর সবচেয়ে বৃহত্তম পাট শিল্পাঞ্চল। ম্যাপ দেখো রয়েছে, এই যে হুগলি নদী গিয়েছে এই দিক থেকে, উলবেড়িয়া ট্রেন লাইন গিয়েছে দেখবে, উলবেড়িয়া, সাকরাইল, শিবপুর, এই যে বেলুড়, বালি গিয়েছে এখানে। এই দিক থেকে দেখো বজবজ, বালিগঞ্জ, শিয়ালদা, বেলগাছিয়া, আগরপাড়া, টিটাগড়, খড়দা, শ্যামনগর, জগদ্দল। ঠিক আছে, এইগুলো হচ্ছে হুগলির শিল্পাঞ্চল। ঠিক আছে, এইদিকে বাঁ দিকে বাঁশবেড়িয়া, ব্যান্ডেল, চুঁচুড়া, ভদ্রেশ্বর, বৈদ্যবাটি ট্রেন লাইন আছে দেখবে, শ্রীরামপুর, রিষড়া, এদিক থেকে এসেছে দিয়ে জুড়ে গেছে। আর এদিক থেকে শিয়ালদা লাইন থেকে যে গিয়েছে সেটা জুড়ে গেছে। শিয়ালদা থেকে ট্রেন লাইন এদিকে গিয়েছে, আবার এখানে হাওড়া থেকে উত্তর পূর্ব যে রেলওয়ে রয়েছে এদিকে গিয়েছে, ব্যান্ডেল হয়ে যে যেটা হচ্ছে তোমার বর্ধমান গিয়েছে। এই জায়গায় হুগলি শিল্পাঞ্চল সব নদীর ধারে ধারে তৈরি হয়েছে। তাহলে ডান তীরের মধ্যে রয়েছে যে বাঁশবেড়িয়া, ভদ্রেশ্বর, চন্দননগর,
চুঁচুড়া, বৈদ্যবাটি, শ্রীরামপুর, রিষড়া, বার্লি, বেলুড়, সালকিয়া, হাওড়া, সাঁকরাইল, শিবপুর, বাউরিয়া, উলবেড়িয়া। আর বাম তীরে রয়েছে হালিশহর, নৈহাটি, ভাটপাড়া, কাকিনাড়া, জগদ্দল, শ্যামনগর, টিটাগড়, ঠিক আছে, কামারহাটি, খড়দাহ, কন্যগড়, আগরপাড়া, বজবজ, বিল্লাপুর, সব এইভাবে রয়েছে। নদীর এই ধার ওই ধার ব্যাপার রয়েছে। কেন একদেশী ভবন হয়েছে, কেন প্রচুর মানে পাট শিল্পের উন্নতি হয়েছে? জলপথে প্রচুর কাঁচা পাট আমরা পাই, বাংলাদেশ থেকে আমরা নিয়ে আসি, সুলভ শ্রমিক পাই, এখান থেকে যন্ত্রপাতি আমদানি রপ্তানি করি, আমদানি করতে পারি, আর পাটজাত দ্রব্য বিদেশে রপ্তানি হয়। সড়ক, রেলপথ, জলপথ সব উন্নত যোগাযোগ রয়েছে। কলকাতা বাণিজ্যিক কেন্দ্রে, মূলধনের সুবিধা, সহজে লোন পাওয়া যায়। দেশ বিদেশে পাটজাত দ্রব্যের চাহিদা রয়েছে, সেই কারণে পাটের যে চাহিদা সেটা বেড়েছে। আর সরকার বর্তমানে সমস্যা কি? পাটের অনিশ্চিত সরবরাহ, পুরাতন কলকাতা চটকলের পুরাতন যন্ত্রপাতির জন্য ব্যয় বৃদ্ধি, পাটের পরিবর্তে আজকের দিনে তোমার হচ্ছে প্লাস্টিক ব্যবহার করা হচ্ছে। বিদেশে পাটের বাজার সংকোচনের জন্য এখন সমস্যায় পড়েছে। সলভের জন্য 1971 সালে জুট কর্পোরেশন অফ ইন্ডিয়া গঠন করা হয়েছিল, জাতীয় পাট নিগম, ভারতীয় পাট নিগম তৈরি করা হয়, যাতে পাট চাষিরা মানে কম মানে সহায়ক মূল্যে পেয়ে বিক্রি করতে পারে, যাতে খরচ কমানো যায়, মানে তাদের যাতে ক্ষতি না হয়। যার সদর দপ্তর হেডকোয়ার্টার কলকাতায় রয়েছে। তো এখন কমে গেছে, তবু পশ্চিমবঙ্গে বর্তমানে 25-26-এ প্রায় 75 লক্ষ টন কাঁচা পাট উৎপন্ন হয়ে থাকে। তারপরে আমাদের খাদ্য ফুড প্রসেসিং শিল্প রয়েছে। 1992 সাল থেকে ফুড প্রসেসিংটাকে ব্যবহার করে। ফুড প্রসেসিং মানে কোথায় ব্যবহার হয়? ওই যে খাওয়ার মানে তৈরি করার পরে সেগুলোকে প্রিজার্ভ করা হয়, এই যে ধরো চিপস, লেজ থেকে শুরু করে সবকিছু, সেগুলোকে ফুড প্রসেসিং বলা হয়, ঠিক আছে। এটা 1992 সালের পর থেকে এটাকে গুরুত্ব দেওয়া হয়। এই জন্য কৃষিজাত খাদ্যকে প্রক্রিয়া করা, পশুজাত খাদ্য, দুধকে সংরক্ষণ করা হয় যাতে দই এক জায়গা থেকে আরেক জায়গায় যায়। কৃষিজাত খাদ্য সেগুলোকে হয় মৎস্যজাত দ্রব্য, এই যে বিলাসপুরের মাছটা, সমবায় থেকে খাদ্যজাত, ডিম টিম থেকে শুরু করে সবকিছু। কি কি জিনিস এই যে বলা আছে দেখো, ডেয়ারি, দুধ বা জাত, যেমন ডানকুনি, হরিণঘাটা, মাদারিঘাট থেকে হয়। ফুড প্রসেসিং, ফল তৈরি হয় যেগুলো দার্জিলিং, কার্শিয়াং থেকে হয়, সেগুলো ডিস্ট্রিবিউট করা হয়। মাছ, পশ্চিমবঙ্গে এই যে রুই মাছ, কাতলা মাছ, ইলিশ মাছ সব নিয়ে যাওয়া হয় ফ্রেজারগঞ্জ, বকখালি, হরিপুর থেকে নিয়ে যাওয়া হয়। মাংস, পোল্ট্রি আরামবাগ থেকে নিয়ে যাওয়া হয়। নরম ঠান্ডা পানীয় তারাতলা, ডানকুনি, রানীনগর থেকে নিয়ে যাওয়া হয়। এসব এখন ডেভেলপড হয়েছে। ইঞ্জিনিয়ারিং শিল্প জেনারেলি দু ধরনের, একটা ভারী শিল্প আর হালকা ইঞ্জিনিয়ারিং শিল্প হয়। ভারী শিল্পের মধ্যে লৌহ ইস্পাত শিল্প, অ্যালুমিনিয়াম শিল্প রয়েছে। কেন ডেভেলপ? তার কারণ বিদ্যুৎ শক্তি, যোগাযোগ ব্যবস্থার উন্নতি সবের জন্য রয়েছে। কিছু কিছু গুরুত্বপূর্ণ যেগুলো আমাদের কোম্পানি রয়েছে, যেমন বয়ের শিল্প, বেলঘরিয়াতে রয়েছে টেক্সটাইল মেশিনারি কর্পোরেশন লিমিটেড। খনির যন্ত্রপাতি, দুর্গাপুরে রয়েছে মাইনিং অ্যান্ড অ্যালয়েড মেশিনারি কর্পোরেশন লিমিটেড। বৈজ্ঞানিক যন্ত্রপাতি, যাদবপুরে রয়েছে ন্যাশনাল ইনস্টলমেন্ট লিমিটেড কারখানা। জাহাজ নির্মাণের জন্য কলকাতার গার্ডেন শিপ বিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং লিমিটেড। রেলগাড়ি চিত্তরঞ্জনে, বর্ধমান জেলার চিত্তরঞ্জন লোকোমোটিভ ওয়ার্কস কোম্পানিগুলো রয়েছে, যেগুলো ভারী ইঞ্জিনিয়ারিং শিল্প তৈরি করে। ফাউন্ড্রি শিল্প বলতে বেসিক্যালি বলা হয় যে ঢালাই লোহার কারখানা, সেগুলোকে ফাউন্ড্রিং শিল্প বলা হয়। এই জন্য হাওড়াকে পূর্বের শেফিল্ড বা ভারতের গ্লাসগো বলা হয়। অনেকে বলে ভারতের গ্লাসগো কাকে বলে? হাওড়াকে। কেন না? ইন্ডাস্ট্রির জন্য। আরে ইন্ডাস্ট্রি নয়, যদি ভালোভাবে প্রশ্ন পড়ে উত্তরই দিতে পারবে না। কেন বলা হয় গ্লাসগো? তার কারণে এখানে বিভিন্ন লৌহ ইস্পাত সংক্রান্ত কারখানার জন্য গ্লাসগো বলা হয়, অন্যান্য ইন্ডাস্ট্রির জন্য নয়। গ্লাসগো বলার কারণ লৌহ ইস্পাত সংক্রান্ত কারখানা বা ফাউন্ড্রি শিল্প বলা হয়, যার মধ্যে শালিমার ওয়ার্কস রয়েছে, পোর্ট ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস রয়েছে, হুগলি ডকিং অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস রয়েছে সালকিয়াতে, যার জন্য এটাকে ফাউন্ড্রি শিল্প বলা হয়ে থাকে। অ্যালুমিনিয়াম শিল্প বক্সাইট থেকে পাওয়া যায়। কিভাবে তৈরি হয় স্টেপ বলা আছে। আসানসোলের কাছে অনুপ নগরের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ অ্যালুমিনিয়াম শিল্প রয়েছে। প্রথমে বক্সাইট থেকে মানে অ্যালুমিনিয়াম বক্সাইট থেকে পাওয়া যায়। বক্সাইটকে গলিয়ে অ্যালুমিনিয়াম পাউডার তৈরি হয়। সেই অ্যালুমিনিয়াম পাউডার থেকে বৈদ্যুতিক সাহায্যে অ্যালুমিনিয়াম ধাতু তৈরি করা। এখান থেকে অ্যালুমিনিয়ামের সিট, রড, তার বানানো হয়, ইলেকট্রিসিটি ব্যবহার করা হয়। তার জন্য কয়লা, ঝাড়খণ্ড রাজ্যের এখান থেকে বক্সাইট, দামোদরের জল সবকিছু এই শিল্প গঠনে সাহায্য করেছে। তারপরে জুয়েলারি শিল্প, সোনা, গয়না, রূপা আছে। কলকাতার বউবাজার এর জন্য বিখ্যাত রয়েছে। সল্ট লেকে মণিকাঞ্চন বলে একটা জেম অ্যান্ড জুয়েলারি পার্ক স্থাপন করা হয়েছে। রাসায়নিক শিল্প, যার মধ্যে ফেমাস আমাদের দুর্গাপুরে রয়েছে হিন্দুস্তান ফার্টিলাইজার কর্পোরেশন লিমিটেড, রাসায়নিক সার তৈরি হয়। দুর্গাপুর কেমিক্যাল লিমিটেড, ক্যালসিয়াম কার্বাইড তৈরি হয়।
তারপরে বার্নপুরে রয়েছে বেঞ্জিন তৈরি হয়, হলদিয়াতে হিন্দুস্তান ফার্টিলাইজার কর্পোরেশন লিমিটেড সার তৈরি করে, হিন্দুস্তান লিভার কোম্পানি সাবান তৈরি করে, পেট্রো কার্বন ব্ল্যাক ক্লোরাইড ব্যাটারি তৈরি করে, ক্লোরাইড ইন্ডিয়া লিমিটেড সমস্ত ব্যাটারি এখানে তৈরি হয়। কলকাতায় তো ক্যালকাটা মেডিকেল, স্মিথ ফার্মাটিউটিক্যালস, এরা সব সুগন্ধি তেল পেস্ট তৈরি করে। পানঘাটিতে বেঙ্গল কেমিক্যালস রয়েছে, রিচরাতে অ্যালকানি কর্পোরেশন লিমিটেড রয়েছে, যেগুলো সব ফাউন্ডেশন করে রাসায়নিক শিল্প। কার্পা শিল্প কলকাতার প্রথম ঘুষুরিতে 1818-তে হয়। কাঁচা তুলোকে ব্যবহার করা হয়, যার জন্য মহারাষ্ট্র গুজরাট থেকে নিয়ে আসা হয়। শ্রীরামপুর, রিষড়া, শ্যামনগর এইসব জায়গাতে রয়েছে। এর জন্য ভারত সরকার 1968 সালে জাতীয় বয়ন নিগম তৈরি করেছে। আর গুরুত্বপূর্ণ পশ্চিমবঙ্গের পর্যটন শিল্প গুরুত্বপূর্ণ, কারণ এটার উপরে ভারতের ইকোনমি, পশ্চিমবঙ্গের ইকোনমি অনেক ডিপেন্ড করে। যেমন পার্বত্য পর্যটন, পশ্চিমবঙ্গে সব দার্জিলিং ঘুরতে যায় পর্বত পর্যটনের জন্য। যেমন দার্জিলিং, কার্শিয়াং, কালিম্পং, মিরিক, লাভা, মুংলু এইসব জায়গায় ঘুরতে যায়। পাহাড়ে যায় ট্রেকিং করার জন্য, বেসিক্যালি ট্রেকিং এর জন্য যায়। যেমন বকখালি, বাঁকুড়ার হচ্ছে শুশুনিয়া পাহাড়, বিহারীনাথ পাহাড়, এসব পাহাড় রয়েছে। পুরুলিয়া জেলার বাঘমুন্ডি, অযোধ্যা পাহাড়, জয়চণ্ডী পাহাড় এইসব জায়গায় ট্রেকিং করতে যায়। জলবায়ু পাল্টানোর জন্য বিভিন্ন জলবায়ু শীতল বলে অনেকে ঘুরতে যায় গরম ইয়ে হয়ে। জঙ্গল বন্য প্রাণী দেখার জন্য, বন্য জীবন সৌন্দর্য দেখার জন্য জঙ্গলে অনেকে ঘুরতে যায়। তার মধ্যে জলদাপাড়া অভয়ারণ্য, চিলপাড়া, গরুমারা, এসব সুন্দরবন ঘুরতে যায় লোকে। পক্ষী পর্যটনে দেখার জন্য উত্তর দিনাজপুরে কুলিক পাখিরালয়ে যায়, সজনেখালি, সাঁতরাগাছি এইসব জায়গায় যায়। হ্রদ দেখার জন্য লোকে জলাধারে যায়, মুকুটমণিপুর বাঁধ দেখতে যায়, রসিকবিল দেখতে যায়, মেসেঞ্জার বাঁধ দেখতে যায়, পাঞ্চেত বাঁধ দেখতে যায়। সামুদ্রিক পর্যটনের জন্য দীঘা যায়, তাজপুর, মন্দারমণি, শঙ্করপুর, বাঁকিপুর, ডায়মন্ড হারবার, গঙ্গাসাগর, বকখালি এইসব জায়গায় সামুদ্রিক পর্যটনের জন্য যায়। ইতিহাস খ্যাত কিছু জায়গায় যায়, যেমন কোচবিহারে আমাদের হচ্ছে তোমার জলেশ্বর মন্দির, তারপর কোচবিহারে যে সেন্ট পিটার্সের অনুরোধে কোচবিহারে যে রাজপ্রাসাদ রয়েছে, এটা খুবই গুরুত্বপূর্ণ। আগের দিন প্রশ্ন ছিল। মদন মোহন মন্দির, সাগর দিঘি, গোসাইমারি, জলেশ্বর মন্দির রয়েছে। জলপাইগুড়িতে জলপেশ্বর শিব মন্দির রয়েছে। নল রাজার গড় রয়েছে। মালদাতে রয়েছে গৌড় পান্ডুয়া বড় সোনা মসজিদ, আকিল দরওয়াজা, কদম রসুল মসজিদ, ফিরোজ মিনার, একলাখি মিউজিয়াম, আদিনা মসজিদ। মুর্শিদাবাদ তো ফেমাস, হাজারদুয়ারি, নিমকারাম দিউরি, লালবাগ, খোশবাগ, মতিঝিল, মদিনা মসজিদ, কাটরা মসজিদ, ইমামবাড়া। নদিয়াতে পলাশী রয়েছে, কৃষ্ণনগরে রাজবাড়ি রয়েছে, বাঁকুড়ার বিষ্ণুপুর ফেমাস, বর্তমানে কার্জন গেট রয়েছে, গোলাপবাগ রয়েছে। কলকাতা তো ফেমাস, ফোর্ট উইলিয়াম, ভিক্টোরিয়া, রাজভবন, শহীদ মিনার, রাইটার্স বিল্ডিং, জোড়াসাঁকোর ঠাকুরবাড়ি, ন্যাশনাল লাইব্রেরি, বিদ্যাসাগর সেতু সব ফেমাস। ঐতিহ্যবাহী কিছু জায়গা রয়েছে যেগুলো হিস্টোরিক্যাল কিছু জায়গা, যেগুলো ইউনেস্কো হেরিটেজ সাইট পেয়েছে, শান্তিনিকেতনে বিশ্বভারতী, দার্জিলিং এর টয় ট্রেন, এগুলো হেরিটেজ সাইট পেয়েছে। শিক্ষার জন্য আমরা আলিপুর চিড়িয়াখানা যাই, নেহেরু চিলড্রেন পার্ক, নেতাজি মিউজিয়াম, বিড়লা তারামণ্ডল সায়েন্স সিটি, জাতীয় গ্রন্থাগার, বোটানিক্যাল গার্ডেন যাই। তারপরে শিক্ষা কেন্দ্রের জন্য বিশ্বভারতী, রবীন্দ্র ভারতী যাই। ধর্মভিত্তিক জায়গায় বেলুড় মঠ, দক্ষিণেশ্বর, কালীঘাট, তারপরে মসজিদ, এই সাগরদ্বীপে কপিল মুনির আশ্রম, তারাপীঠ, কামারপুকুর, মায়াপুর, জয়রামবাটি সব ঘুরতে যাই। মেলা হয়, সাগর মেলা, কেন্দুলি মেলা, রথযাত্রা, পৌষ মেলা, বসন্ত উৎসব, বই মেলা, কল্পতরু উৎসব, বহু উৎসব, তারপরে দুর্গাপূজা, শরৎোৎসব, জগদ্ধাত্রী, বিভিন্ন ধরনের উৎসবে আমরা যাই। সমস্যা কি পশ্চিমবঙ্গের পর্যটন, যে অত বেশি অ্যাডভার্টাইজমেন্ট করা সম্ভব হয় না। পশ্চিমবঙ্গ সরকার সেভাবে প্রচার বা বিজ্ঞাপন কিন্তু করেনি। সেই জন্য যেহেতু পর্যটন নীতি প্রচার হয়নি, মানে প্রচারের জন্য পিছিয়ে থাকার জন্য পর্যটন কেন্দ্রগুলি সম্পর্কে অনেকে জানে না। তারপরে নিরাপত্তা ব্যবস্থাও রয়েছে, নিরাপত্তা নেই, সুষ্ঠু যাতায়াত ব্যবস্থা নেই, উন্নত পরিকাঠামো নেই, সেই জন্য পশ্চিমবঙ্গের পর্যটন সমস্যার মধ্যে রয়েছে। লাস্ট আমাদের তথ্য প্রযুক্তি শিল্প, আমাদের সল্টলেক সেক্টর 5, নিউ টাউন এইসব জায়গায় প্রচুর সফটওয়্যার, এই যে টিসিএস বিভিন্ন কোম্পানি রয়েছে যারা, উইপ্রো, এরা সব করেছে। নিউ টাউনে সফটওয়্যার টেকনোলজি পার্ক তৈরি হয়েছে, ফলে ইনফরমেশন টেকনোলজি, দুর্গাপুর, শিলিগুড়িতেও এখন আস্তে আস্তে বিকাশ ঘটছে। সিমেন্ট শিল্প আমাদের বিড়লা কর্পোরেশন লিমিটেড দুর্গাপুরে, পুরুলিয়া এসিসি লিমিটেড, তারপরে আমাদের বার্নপুরে, বর্ধমানে বার্নপুর সিমেন্ট কারখানা, বিষ্ণুপুরে চ্যাটার্জি সিমেন্ট, পশ্চিম মেদিনীপুরে রেশমি সিমেন্ট, ঠিক আছে, এইসব কারখানা রয়েছে। তো 2025-26 অর্থবর্ষে প্রায় 79.5 লক্ষ টন সিমেন্ট শিল্প
সিমেন্ট উৎপাদন হয়েছে। তো ভারত বিশ্বের দ্বিতীয় বৃহত্তম সিমেন্ট উৎপাদনকারী দেশ, খুবই ইম্পর্টেন্ট কথা। আর পশ্চিমবঙ্গ কিন্তু সিমেন্ট উৎপাদনে 12তম স্থানে রয়েছে। ফলে এটা খুবই ইম্পর্টেন্ট ইনফরমেশন। এমসিকিউ কিন্তু করাবো, তখন কিন্তু এইসব প্রশ্নগুলো পাবে, না পড়লে সমস্যায় পাবে। আর বিভিন্ন ক্ষুদ্র কুটির শিল্প যেমন কলকাতার কুমারটুলি, কৃষ্ণনগরের ঘূর্ণি, বাঁকুড়ার হচ্ছে পোড়ামাটির কাজ, এগুলো খুব কুটির মৃৎশিল্পের জন্য ফেমাস। বিড়ি শিল্প পশ্চিম মুর্শিদাবাদের ঔরঙ্গাবাদ, রঘুনাথপুর, উত্তর চব্বিশ পরগনা এইসব জায়গায় হয়। গুড় শিল্প ফেমাস, যেখানে খেজুর গুড় আর তালের রস থেকে, আখের রস থেকে খেজুর গুড়, তাল গুড়, আখের গুড় তৈরি করা হয়। তাঁত শিল্প নদিয়ার শান্তিপুর, ফুলিয়াতে, ওই জন্য জামা কাপড় কিনতে গেলে শান্তিপুরে যাবে, খুব কম টাকায় জামা কাপড় পেয়ে যাবে। হলদি হুগলি জেলার ধনেখালিতে রয়েছে, বাঁকুড়া বিষ্ণুপুর রয়েছে। রেশম শিল্প, যেগুলো আমাদের মুর্শিদাবাদ, মালদা, বীরভূম এইসব জায়গায় রেশম তুঁত চাষ হয় এবং সেরিকালচার গড়ে উঠেছে। আর কোন কোন রাজ্যে কোন কোন শিল্প, কোন কোন এই ছোটখাটো শিল্প গড়ে উঠেছে তার লিস্ট আমি দিয়েছি। এই যে ক্ষুদ্র কুটির শিল্প, এগুলো কোন রাজ্যে কোন কোন হয়েছে, যেমন উত্তর চব্বিশ পরগনার মাটির কাজ, মৌমাছি প্রতিপালন, বেতের কাজ, পাটের দড়ি, এগুলো মৌমাছি প্রতিপালন ফেমাস। দক্ষিণ চব্বিশ পরগনায় তোমার এই মাদুর, বাটিক প্রিন্ট, বাজি তৈরি, তালের গুড়, এগুলো ফেমাস। নদিয়াতে এই যে হস্তচালিত তাঁত, বালুচরী শাড়ি, জামদানি শাড়ি, এই টেক্সটাইল ইন্ডাস্ট্রি গ্রো করেছে। মুর্শিদাবাদের বিড়ি ফেমাস, ঠিক আছে। তারপর হচ্ছে ধানকল, এটা বর্ধমানের হচ্ছে ধানকল মিষ্টি ফেমাস, বেকারি মিষ্টি। বাঁকুড়া বিষ্ণুপুরের পোড়ামাটির কাজ ফেমাস। বিষ্ণুপুরের এই যে বালুচরী শাড়ি, জলপাইগুড়ির পোল্ট্রি, ময়দা কল, কাঠ চেরাই ফেমাস। দার্জিলিং এর হচ্ছে চা শিল্প, পর্যটন শিল্প ফেমাস। কোচবিহারে শীতলপটি তৈরি, এসব আমাদের ফেমাস। আর এট লাস্ট হচ্ছে রাবার শিল্প রয়েছে, রাবার শিল্প আমাদের সাহেবগঞ্জে ডানলপে রাবার শিল্প রয়েছে, যেখান থেকে টায়ার টিউব বেল্ট তৈরি হয়। কল্যাণীতে ইচেক টায়ার কারখানা, সেখান থেকে বাটা সু মধ্যে পড়ে। আর লাস্ট আমাদের কাগজ শিল্প, প্রথম শ্রীরামপুরে 1840 খ্রিস্টাব্দে প্রথম কাগজ শিল্প হয়। স্বাধীনতার পূর্ববর্তী সময়ে বালি পেপার মিল তৈরি হয়েছিল 1870, টিটানগর পেপার মিল 1882, বেঙ্গল পেপার মিলস, ইন্ডিয়া পেপার প্রাইভেট লিমিটেড, ত্রিবেণী টিস্যুস, উইমকো পেপার, এগুলো আগে তৈরি হয়। পরে আমাদের আরামবাগ, সুপ্রিম পেপার, আজকের দিনে সুপ্রিম পেপার ফেমাস। আর হচ্ছে ইমামি পেপার, সেটা বড় আর রয়েছে। এম্পারাইজ, এভারেস্ট পেপার মিল, এগুলো সব রয়েছে। তাহলে পুরো ইন্ডাস্ট্রি কিন্তু আজকে বললাম, এখানে কিন্তু অনেক কিছু জিনিস রয়েছে। শুধু পড়া, তার সাথে আমি অলরেডি কিছু এমসিকিউ করিয়েছি, যেগুলো করিয়েছি সেগুলো করবে। ইন্ডাস্ট্রিটা করিয়ে দিলাম, এটা আবার ভালো করে পড়বে, ঠিক আছে। পরের পরের ক্লাসে আমি হচ্ছে তোমাদের পরিবহনটা রয়েছে, পরিবহন আর হচ্ছে খনিজ সম্পদটা একটু রয়েছে, হয়ে গেলে প্রায় কমপ্লিট হয়ে যাবে। হয়ে গেলে আমরা আবার এমসিকিউ কিছু আলোচনা করব। তাহলে যত এমসিকিউ আলোচনা করব, তাহলে কিন্তু বুঝতে পারবে যে কতটা পড়তে হবে, ঠিক আছে। ফলে পড়াটা কিন্তু অনেক কিছু পড়তে হবে, কম ছোট করে 2-4 লাইন দিয়ে দেওয়া যাবে, কিন্তু 2-4 লাইন দিয়ে দিলে কিন্তু পরীক্ষার সময় কিছু উদ্ধার করতে পারবে না। আর যদি 2-4 লাইন পড়তে হয়, তাহলে এমসিকিউ গুলো পড়াবো, এমসিকিউ করাবো, সে এমসিকিউ করে নিলেই হবে, কিন্তু এইভাবে মনে রাখতে পারবে না। ফলে ভালো করে পড়তে হবে, একটু ডিটেলসে পড়তে হবে, তাহলে মনে থাকবে। ওকে, বুঝতে পারলাম।